ঠিক আছে মহর্ষি, শুরু করুন আপনি। সে ভিডিও অন করবো। হ্যাঁ, ভিডিও তো অন করতেই হবে, ভিডিও ছাড়া তো হবে না। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাচ্ছে, আপনি আপনার মতন করে সেট সে করে নিন। বলছিলেন শুধু কি ডেমো দেবো নাকি না, ভাইবাও নেবেন, মানে না, প্রশ্ন শুধুমাত্র ডেমো নেবো আজকে। কোনো ভাইবা নেবো না আমি, শুধুমাত্র ডেমো। আপনি কোড টপিক সেট বলে করাই দিচ্ছি। আছে স্যার। দুটো টপিকে একটু সমস্যা আছে, মালগাড়ি আর মনে। আচ্ছা, সবাই কি হ্যাঁ, ঠিক আছে, এবার ঠিকঠাক দেখা যাচ্ছে। দুটো টপিকে সমস্যা আছে, আচ্ছা, মানে প্রথমেই সমস্যা, বেশ ঠিক আছে। ঠিক আছে, আপনি বনভোজন পড়ান। বনভোজন। গুড মর্নিং আমার ছোট্ট বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমিও বেশ ভালো আছি। বাহ। আচ্ছা, তোমরা আজকে সকালে কে কি খেয়ে এসছো বলতে পারবে? খেয়ে এসছো রুটি আর সবজি, তাই তো? আচ্ছা, বেশ। তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আচ্ছা, এখন খুব গরম পড়ছে না? হ্যাঁ, খুব গরম পড়ছে। আচ্ছা। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, তোমরা কে কে পিকনিক অথবা এই যে বনভোজন এটা করতে ভালোবাসো? সবাই ভালোবাসো। আচ্ছা, একটু তোমরা বোর্ডের দিকে দেখো। আচ্ছা, আজকে আমি তোমাদের একটি মজার কবিতা পড়াবো। তো তার আগে তোমাদের কবিতাটা সম্বন্ধে জানিয়ে দিই। কবিতাটার নাম হলো বনভোজন, লিখেছেন গোলাম মোস্তফা। আচ্ছা, আমরা সবাই পিকনিক খেতে বা বনভোজন করতে ভালোবাসি। আর আমি যখন তোমাদের মতো ছোট ছিলাম, তখন তো বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে গিয়ে বাগানে, আম বাগানে বা কোনো মাঠে বিকেল বেলায় দুপুর বেলায় গিয়ে পিকনিক করতাম। তোমরা কি কেউ করো? আচ্ছা, সবাই করো। আচ্ছা, তো তোমাদের মতোই তোমাদের কিছু বন্ধুরা বাগানে গিয়ে কি করছিল বলো তো? তারা বনভোজন করছিল। বনভোজন মানে খেলাধুলোর মতো বনভোজন, হয়তো মাটির ভাত, তারপর তোমার কাদা বা বিভিন্ন গাছের পাতা সবকিছু করে সবজি বা আম কেটে ফল, এরকম বনভোজন করছিল। তো তোমাদের মতোই কিছু ছোট ছোট বন্ধু ছিল, তাদের নাম ছিল নুরু, খুশি, আয়শা, সফি। তাহলে তোমরা সবাই আমার সাথে একবার করে বলো, নুরু, খুশি, আয়শা, সফি সবাই এসেছে। আম বাগিচার তলায় যেন তাহারা হেসেছে। রাধুনীদের শখের রাধায় পড়ে গেছে ধুম। বৈশাখ মাসের এই বিকেলে নেই কো কারো ঘুম। আচ্ছা, তারপরে বুঝতে পারছো তোমাদের মতোই ছোট। তাহলে কি তোমাদের মতোই ছোট্ট ছোট্ট বন্ধুরা তারা কি করেছে? সবাই এসেছে যখন, এই যে দুপুরের ঘুমে বাবা মা তাদের সবাই ঘুমিয়ে আছে, আর তারা খেলবে বলে, বনভোজন করবে বলে সবাই লুকিয়ে লুকিয়ে চলে এসেছে। আর কি, তারা নিজেরা নিজেরা খেলা করছে, তাই তো? আচ্ছা, তাহলে কি বললাম? যে রাধুনীদের শখের রাধায় পড়ে গেছে ধুম। বৈশাখ মাসের এই বিকেলে নাচিকো কারো ঘুম। তারপর বাবা মা তাদের ঘুমিয়ে আছে, এই সুবিধে পেয়ে কি করেছে? বনভোজনে মিলেছে দুষ্টু কটি মেয়ে। কেউ এনেছে কুড়িয়ে আমের গুটি, আবার কেউ এনেছে ছুরি বটি, এরকম সবাই সবকিছু নিয়ে এসেছে। এবার কি হয়েছে, তোমরাও যখন খেলা করো, তখন তোমাদের গ্রামের দাদারা বা বাবারা যখন চলে আসে,
তখন তোমরা লজ্জা পেয়ে যাও না? হ্যাঁ, আমিও ঠিক এইভাবে লজ্জা পেতাম। এইরকমই ওরা যখন খেলা করছিল, সবকিছু, ধরো ধুলো মাটির লবণ করেছে বা পাতার হাঁড়ি করেছে, সবকিছু করার পর কেউ আবার বাহানা দিয়ে দিয়ে একবার করে লবণ চেখে দেখছে, কেউ আবার স্বাদ বুঝছে। এইরকম করতে করতে হঠাৎ করে যখন যিনি লিখেছেন, কে লিখেছেন বলেছিলাম? বলেছিলাম যিনি লিখেছেন ওনার নাম গোলাম মোস্তফা। উনি যখন ওই বনভোজনে গিয়ে পৌঁছে গিয়েছেন, তখন সব বিচ্ছুগুলো পালিয়ে গেল। বাচ্চাগুলো কি সবাই পালিয়ে গেল লজ্জা পেয়ে। তাহলে তোমরা মজা পেলে তো? হ্যাঁ, আর আমি যে 4 লাইন বললাম সেটা তোমরা পড়ে আসবে ভালো করে, আর তার পরের পৃষ্ঠাটাও পড়ে আসবে। আমি তারপর এর পরের দিন আবার তোমাদের ভালোভাবে বোঝাবো। ঠিক আছে? ঠিক আছে, তাহলে তোমরা চুপটি করে বসো। পরের ক্লাসে স্যার আসছে, উনি তোমাদের আবার কিছু শেখাবেন। ঠিক আছে স্যার? ঠিক আছে। কোনোদিন ঠিক আছে, কোথাও রিভিউ ডেমো রিভিউ দেইনি, ভয় ঠিক আছে, লাগছিল দেখলাম। অনেক। না, ঠিক আছে, আপাতত বন্ধ করে দিতে। রিভিউ সবকার শেষে সবাইকে বলি, যেহেতু শেষেই বলবো। পরের জন। ঠিক আছে। হ্যালো স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, কোনটা পড়াবো? টপিক? হ্যাঁ। আমি যদি বলি যেগুলো দিয়েছিলাম তার মধ্যে থেকে নিজেই চয়েস করতে, তাহলে? তাহলে তাহলে কনফিউশন, আমি তাহলে তথ্যচানের অ্যাডভেঞ্চারটা করি অল্প করে। ওটা ছাড়া? ওটা ছাড়া ওটা ছাড়া তাহলে আমি সবার আমি ছাত্র। সবার আমি ছাত্র, বেশ, ঠিক আছে, তাই করেন। সবার আমি ছাত্রটাই। হ্যাঁ, সবার আমি ছাত্র। ঠিক আছে। আমার ছোট্ট ছোট্ট সোনা বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো গো? ভালো আছো? আমি আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমাদেরকে না আজকে আমি একটা গল্প বলবো। তোমরা সকলে গল্প শুনতে ভালোবাসো তো? সকলেই ভালোবাসো? আচ্ছা, তার আগে আমাকে বলে দাও তো আজকে তারিখটা কত? আজকে 21। আর অক্টোবর কতর মাস গো? প্রিয়া বলো। 10-এর মাস। বাহ, খুব সুন্দর বলেছো। আর এখন আমাদের কি বিষয় পড়াশোনা হবে গো? বাংলা। আচ্ছা, বাংলা বইয়ে আমাদের কি নাম রয়েছে কে বলবে? বা সকলেই জানো। রাহুল বলো। পাতা বাহার। বাহ, খুব সুন্দর বলেছো। পাতা বাহার থেকে আজকে আমরা কি পড়বো? আজকে আমরা যেটা পড়বো সেটা পরে বলবো, আগে তার আগে বললাম না, আমি একটা গল্প বলবো। তাহলে সেই গল্পটা বলি, কালকে আমার সঙ্গে ঘটেছে জানো তো। কালকে আমি একটা ছোট্ট পড়াশোনা করছিলাম একটা কবিতা, কিন্তু মানেটা আমি কিছুতেই বুঝতে পারছিলাম না। দিয়ে আমি ছেড়ে দিয়ে গালে হাত দিয়ে বসেই রয়েছি। দিয়ে হঠাৎ আমার দেওয়ালের দিকে চোখ গেল জানো। একটা টিকটিকি এক দেওয়াল থেকে অন্য দেওয়ালে যাওয়ার জন্য বারবার চেষ্টা করছে, কিন্তু একদম পারছে না। যতবার চেষ্টা করছে ততবার পড়ে যায়, কম করে 20-25 বার এমন হয়েছে। কিন্তু হঠাৎ দেখলাম সে ঠিক পেরিয়ে চলে গেল। আমার তখন মনে হলো যে ওই টিকটিকিটা এতবার চেষ্টা করার পর একবার পেরেছে, তাহলে আমি কবিতাটা একবার না বুঝে ছেড়ে দিয়েছি, না করে আরো 3-4 বার পড়ি। সত্যি সত্যি কি হলো জানো, সত্যি আমি বুঝতে পেরে গেলাম যে কবিতাটাতে কি বলা রয়েছে। তাহলে দেখলে আমি টিকটিকির কাছে একটা শিক্ষা পেয়ে গেলাম। তার মানে টিকটিকি আমার ছাত্র, মানে শিক্ষক মহাশয় হয়ে গেলেন, আর আমি হয়ে গেলাম ছাত্র, তাই না? সেরকম তোমাদের বইতে একটা কবিতা রয়েছে, সুনির্মল বসুর লেখা। তিনি বলেছেন আমি সবার আমি ছাত্র।
এবার আমরা একটু জেনে নেবো উনি কার কার ছাত্র। ঠিক আছে, তাহলে আজকে কবিতার নামটা আমি কি বললাম? সবার আমি ছাত্র। সবার আমি ছাত্র। কার লেখা বললাম গো? কার লেখা বললাম? এই মাত্র বললাম, বলো। সুনির্মল বসু। বা প্রিয়া মনে রেখেছে, দেখেছো? তোমরা এর মধ্যে সবাই ভুলে গেলে। সুনির্মল বসু। আচ্ছা, সুনির্মল বসু সম্পর্কে অল্প একটু জেনে নেবো, হ্যাঁ। উনি বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেছিলেন। ওনার কয়েকটা বই রয়েছে খুব সুন্দর সুন্দর। ছানার বড়া, তারপরে ছন্দের টুংটাং, হ্যাঁ, এরকম মজার মজার অনেক গল্প রয়েছে। এবং তিনি একটি ভুবনেশ্বরী পদক নামে একটা পদকও পেয়েছিলেন। ঠিক আছে, আমরা তাহলে এখন কবিতাতে চলে যাই। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে। পাহাড় শিখায় তাহার সমান, হয়ে যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপর এসে দিল খোলা হয় তাই রে। এবার আমরা একটু একটু এই কবিতাটা এই অংশটাই আজকে বলবো, একটু মানেটা জেনে নি, হ্যাঁ। আকাশ আমায় শিক্ষা দিল। আচ্ছা, কে বলবে আকাশের রং কেমন হয় গো? হ্যাঁ গণেশ, বলো। আকাশের রং নীল হয়। আর আকাশের ইংরেজি অর্থ কি হয়? স্কাই। রিয়া খুব সুন্দর বলেছে, স্কাই। আকাশ কবিকে কি শিক্ষা দিয়েছে? উদার হতে। দেখো, আমরা তো সবাই আকাশের নিচেই বাস করি, কিন্তু আকাশ কি বলে যে না তুমি আমার নিচে থাকবে না? হয়তো রাহুলকে কি বলে যে তুমি থাকবে না, প্রিয়া থাকবে, গণেশ থাকবে না, আহ, রাধাকান্ত থাকবে, এরকম বলে কি? তাই তাহলে কি তার উদার মন, আমরা সবাই একই আকাশের নিচে বাস করি। এবার কর্মী, কর্মী মানে কি জানো? কাজ করার দক্ষতা বা কাজ করার যে ক্ষমতা। কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে। বায়ু মানে কি বলতো? কে বলবে? হাত তুলো। ও তোমরা জানো তো? প্রিয়া বলো। বায়ু মানে বাতাস। বাতাস, হাওয়া, আর রয়েছে সমীর, সমীরণ, অনেক রয়েছে। হুম, কি করেছে? বায়ু কাছে কর্মী হবো। দেখো, বায়ু তো সব সময় বইতে রয়েছে। কখনো জোরে বাতাস বইছে, কখনো মৃদু বাতাস হয়েছে, কিন্তু কখনো তো থেমে যায় না। তাই কবি বলছেন যে আমাদের সব সময় কাজ করে কোনো না কোনো, আমরা ছোট খাটো বড় যখন যেমন হোক কাজ করেই যাব, কাজ করতে হবে সবাইকে। ঠিক আছে। পাহাড় শিখায়। পাহাড় কেমন হয়? এরকম ছবিটা হয় না? পাহাড় শিখায়। পাহাড় কি শিখায় কবিকে? মৌন হওয়ার কথা বলে। পাহাড় তো চুপচাপ সেই সোজা হয়ে যা দাঁড়িয়েই রয়েছে, কিছু কি বলে? চুপ থাকে মৌন হয়ে। মানে মৌন মানে কি? যে আমাদের যেখানে প্রয়োজন আমরা শুধুমাত্র সেখানেই কথা বলবো, আমরা অতিরিক্ত অপ্রয়োজনীয় কোনো কথা বলবো না। বাহ। এরপরে কি? খোলা মাঠের উপদেশে দিল খোলা। দিল খোলা মানে মন খোলা হতে বলেছেন। দেখো, তুমি যদি খোলা মাঠে যখন খেলতে যাও, তোমাকে কি বলে না প্রিয়া তুমি খেলবে না, না তুমি গণেশ তুমি খেলবে না, রাহুল খেলবে আর প্রতিমা খেলবে, এরকম কি বলে? খোলা মাঠে কেউ গল্প করতে যায়, কেউ খেলতে যায়, যে যেমন ইচ্ছে যায় যেতে পারে। হ্যাঁ, খোলা মাঠ কাউকে মানা করে না, তাই না? কবিও বলছেন যে তাহলে আমাদের মনও ভালো রাখতে হবে, খোলা রাখতে হবে। বুঝতে পারলাম আজকের মানেগুলো? তাহলে যদি বুঝতে পেরেছো আমাকে বলো যে আকাশ কবিকে কি শিক্ষা দিয়েছে? উদার হতে, তাই তো? আর কর্মী হওয়ার কে মন্ত্র দিয়েছে? প্রিয়া বলো। বাতাস দিয়েছে, বায়ু। হ্যাঁ, বাহ। তোমরা তো তাহলে খুব সুন্দর শিখেছো। আজকে তাহলে এই পর্যন্ত, তোমরা কিন্তু এটা মুখস্থ করে নিবে, হ্যাঁ। পরের দিন আবার একটা নতুন শিখবো পরের স্ট্যান্ডার্ডে, যে কবি আরো কার কার কাছে কি শিখেছেন। আজকে তাহলে এতক্ষণে যে চুপ করে বসো, পরের স্যার, ইংরেজি স্যার আসছেন। ঠিক আছে, এখন বাই। থ্যাংক ইউ স্যার। হুম, সুন্দর হয়েছে। এরপর অরিত্র। হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, বলছিলাম যে আপনি যে 8টা টপিক দিয়েছিলাম, তার মধ্যে স্যার আমার 5টা টপিকই হয়েছে স্যার, 4টে কবিতা এবং ওই নরহরি দাস ওই গল্পটা হয়েছে। বাকি 3টে গল্পটা স্যার একটু মানে বুঝতে পারিনি কিভাবে করব তার সেটা আমি আপনার সাথে আলোচনা করবো স্যার। স্যার আমি বলেছিলাম তথ্যচানের আপনাকে। অ্যাডভেঞ্চার হয়েছে? না স্যার, ওটাই হয়নি। তথ্যচ্যানেল অ্যাডভেঞ্চার, তারপর স্যার একটা আর যে দুটো দিয়েছিলেন ঠিক মনে পড়ছে না, সেই দুটো গল্প হয়নি। বাকিগুলো হয়ে গেছে, বাকি 5টা। নরহরি।
হ্যাঁ স্যার, কি বলেন বুঝতে নরহরি পারলাম। নরহরি দাস পড়ায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে স্যার, আমি পড়াচ্ছি। ঠিক আছে স্যার, শুরু করছি। সুপ্রভাত আমার শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমি খুব ভালো আছি। আজকে আমি তোমাদের একটা মজার গল্প বলবো, তোমরা সবাই শুনবে তো? হ্যাঁ, ঠিক আছে। তো তার আগে আমি তোমাদের দুটো দলে ভাগ করে দিচ্ছি, তোমরা হচ্ছে ক দল এবং তোমরা হচ্ছে খ দল। ঠিক আছে? আচ্ছা, তোমরা বলো তো, তোমরা তো গল্প শুনেছো এর আগে, তো তোমরা বাড়িতে কার কার কাছ থেকে গল্প শোনো? বলো বলো। হ্যাঁ, তোমরা দাদু ঠাকুমা বাবা মা এদের কাছ থেকে গল্প শোনো, তাই তো? আচ্ছা আচ্ছা, তোমরা কিসের কিসের গল্প শুনেছো বলো দেখি, কেউ বলো দেখি। আচ্ছা, তোমরা বাঘের গল্প শুনেছো, আর কিসের গল্প শুনেছো? আচ্ছা, তোমরা বিভিন্ন পরীর গল্প শুনেছো? ও বাবা, তাই নাকি? বাহ বাহ বাহ। আর কি বলে রাহুল তুমি? আচ্ছা, তুমি ভূতেরও গল্প শুনেছো? ও বাবা, তোমার কি ভয় লাগেনি ভূতের গল্প শোনার সময়? ভয় লাগেনি? আচ্ছা, তুমি খুব সাহসী তাই না? ঠিক আছে, হ্যাঁ তোমরা সবাই খুব সাহসী। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। আজকেও আমরা একটা মজাদার গল্প পড়বো, কেমন? সেই গল্পটা কাকে নিয়ে লেখা জানো? গল্পটার মধ্যে বিভিন্ন পশু রয়েছে, তার মধ্যে একটা ছাগল ছানাও রয়েছে। তোমরা ছাগল ছানা দেখেছো? সবাই দেখেছো তো? আচ্ছা আচ্ছা। সেই ছাগল ছানাটা খুব বুদ্ধিমান ছাগল ছানা। সেই ছাগল ছানাটাকে নিয়ে একটা গল্প আজকে আমার। কেমন? গল্পটার নাম হচ্ছে নরহরি দাস। গল্পটার নাম কি? বলো বলো সবাই। নরহরি দাস। ঠিক আছে? হ্যাঁ, কি বললে? দীপা কি বললে? হ্যাঁ, এটা কোনো মানুষের নাম নয়। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার, একটু দাঁড়ান স্যার, ভিডিওটা on করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো সেম স্যার, ডিস্টার্ব শুনতে হচ্ছে, আমি পাচ্ছেন? আপাতত না 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 না, কিছু শোনা যাচ্ছে না, আমি আপাতত তোমাকে পিছনে রাখছি, ঠিক আছে? একটু পর বলছি। এরপরে কে ছিলে সে এসো। আমার এরপরে একটু আকাশ, তাই তো? আকাশ শুরু করো। অরিত্র হ্যাঁ তোমার স্যার। একটু পরে দেখছি, কয়েকজন পরে যদি হয় তাহলে তবে হবে। আমি জানি হবে নাকি আমার। শুরু করছি। গুড মর্নিং ক্লাস, কেমন আছো তোমরা? আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা স্কুলে আসার আগে সবাই খেয়ে এসেছিল তো? হ্যাঁ, সবাই কিন্তু স্কুলে আসার আগে কি করবে বলো তো? খেয়ে আসবে, জানো তো? আর জানো তো, তোমাদের জন্য না আমার কাছে খুব ভালো একটা খবর আছে। খবরটা হচ্ছে যে আমরা আজকে কি করব জানো? আজকে আমরা একটা সুন্দর গল্প বলবো। তার আগে বলো তো, তোমরা কোন ক্লাসে পড়ো? সবাই দলে আলোচনা করে বলবে। বাহ, তোমরা ঠিক বলেছো। তোমরা সবাই চতুর্থ শ্রেণীতে পড়ো, মানে ক্লাস 4। আজকে কত তারিখ বলো? হ্যাঁ, আজকে 21/10/2025। আচ্ছা, বলো তো এটা কোন ক্লাস? বাহ, ঠিক বলেছো, এটা বাংলা ক্লাস। আচ্ছা, এবার তোমরা দলে আলোচনা করে বলো তো আমাদের বাংলা বইয়ের নাম কি? আরে, তোমরা তো সবাই খুব ভালো বলেছো, তোমরা তো সবাই গুড বয় গুড গার্ল দেখছি। আমাদের বাংলা বইয়ের নাম কি বলো? পাতাবাহার। কি? পাতাবাহার। এবার তোমরা বলো তো, যে তোমরা তো সবাই বন্ধু, তাই তো? এবার তোমরা যে বন্ধু, তোমরা একে অন্যকে কিভাবে সাহায্য করো বলো তো? বাহ, পিউ, তুমি তো খুব ভালো বললে, তুমি খেলাতে সাহায্য করো, তাই তো? হ্যাঁ, ঠিক করা উচিত। আচ্ছা, তুমি বলো তো সোহম, তুমি বন্ধুকে কিভাবে সাহায্য করো? তুমি পড়াশোনাতে সাহায্য করো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমিও তো তোমাদের বন্ধু। ধরো আমার পায়ে খুব লেগেছে, ঠিক আছে, আমি হাঁটতে পারছি না, তোমরা কি করবে বলো তো? দলে আলোচনা করে বলবে সবাই। হ্যাঁ, ঠিক বলেছো। বাবা, তোমরা কত ভালোবাসো আমায়। আমায় হাত ধরে হাঁটতে সাহায্য করবে। ঠিক, খুব ভালো কথা। জানো তো, এরকম দুজন বন্ধু ছিল। একজনের নাম তত্ত্ব চ্যান, আর একজনের নাম ইয়াসুকি চ্যান। এরা দুজন খুব ভালো বন্ধু। এদের গল্প শুনবে তোমরা?
আচ্ছা চলো আমি বলছি। তাহলে আজকে আমরা কি শিখবো জানো? আজকে আমরা তত্ত্বচানের অ্যাডভেঞ্চার করবো। তত্ত্বচানের অ্যাডভেঞ্চার। জানো তো এই তত্ত্বচানের বাড়ি কোথায়? তত্ত্বচানের বাড়ি জাপানে। কোথায়? জাপানে। এই যে তত্ত্বচানের অ্যাডভেঞ্চার, এটা কে লিখেছেন জানো? এটা লিখেছেন তেতসুকো কুরোয়ানাগি। কে লিখেছেন? তেতসুকো কুরোয়ানাগি। জানো কি লিখেছেন? তার আগে বলি লেখক কাকে বলে জানো? যারা কি গল্প লেখে তাদেরকে আমরা লেখক, যারা কবিতা লেখে তাদেরকে আমরা কি বলবো জানো? তাদেরকে আমরা কবি বলবো, ঠিক আছে? তাহলে এই গল্পের লেখক মানে যে তত্ত্বচানের অ্যাডভেঞ্চার, তেতসুকো কুরোয়ানাগি, এখানে দুটো বাচ্চা আছে, একজনের নাম তত্ত্বচান আর একজনের নাম ইয়াসুকি চান। কিন্তু খুব বেচারা ওই ইয়াসুকি চানের জানো তো কি হয়েছে? পোলিও রোগ হয়েছে। খুব কষ্ট, ওরও হাঁটতে পারে না, অনেক কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। ওর হাতের আঙুল আর পায়ের আঙুলগুলো কেন কেমন জানো একটু বাঁকা মতন, ও একটু হাঁটতে পারে না। কিন্তু ওদের স্কুলে মানে তত্ত্বচানদের স্কুলে জানো তো অনেক বড় বড় গাছ ছিল। কেমন গাছ? এমন গাছ, এমন অনেক গাছ ছিল। আচ্ছা রাহুল, তুমি বলো তো, তোমার যে ব্যাগ, ঠিক আছে, এই ব্যাগটা তো তুমিই নিয়ে আসো, তাই তো? আর এই ক্লাসের পরে তুমি স্কুল থেকে বাড়ি নিয়ে যাও, তোমার এই ব্যাগটা নিজেই তো নিয়ে যাও, না তুমি বন্ধুদের দিয়ে দাও যে না আমার ব্যাগ তুই নিয়ে যা? কি করো তুমি? তুমি নিয়ে যাও, এটা তোমার ব্যাগ। কিন্তু তত্ত্বচানদের যে স্কুল ছিল না, ওই স্কুলে কি ছিল জানো তো? এই যে অনেক গাছ ছিল বেড়ার পাশে, এই গাছগুলো জানো তো ওদের নিজেদের গাছ বলে ওরা ভাবতো। মনে করতো কি এরা ওই নিজেদেরই গাছ। আর কি করতে, এই গাছগুলোতে টিফিন বেলা হোক ছুটির সময় হোক বাচ্চারা উঠতো। ওঠার পরে কি করতো? ওঠার পরে রাস্তার লোক দেখতো, আকাশ দেখতো। আর ধরো আমাদের স্কুলে এরকম গাছ আছে, এবার আমার গাছ থেকে আমি তোমার গাছে যাব। কিন্তু যাওয়ার আগে কি করতে হয় জানো? যাওয়ার আগে পারমিশন নিতে হয়, মানে অনুমতি নিতে হয়। যেমন তোমরা বাইরে যাও বা ভেতরে আসো তখন বলো না স্যার আমি কি বাইরে যাব, বা স্যার আমি কি ভেতরে আসতে পারি? তেমন ওরা গাছে যখন ওঠে, একজনের গাছে তো ওঠেই, যার গাছ সে তো উঠবেই, কিন্তু সে যদি আবার অন্য কারোর গাছে ওঠে তাহলে কি বলবে? যে আমি কি ভেতরে আসতে পারি, মানে কি সে অনুমতি চাইছে যাতে সে অন্যের কাছে যেতে চায়। এরকম সবার গাছ আছে, কিন্তু ইয়াসুকি চ্যানের কোনো গাছ নেই। কি বলছো পিউ, কেন নেই? বাহ, খুব ভালো প্রশ্ন করেছো, বসো। ইয়াসুকি চ্যান তো গাছে উঠতে পারে না, ঠিকঠাক করে হাঁটতে পারে না, তাই ওর গাছ নেই। কিন্তু একদিন কি করেছে জানো তুত্তো চ্যান, যে কি ইয়াসুকি চ্যানের খুব ভালো বন্ধু, সে ইয়াসুকি চানকে বলেছে তোমায় আমি আমার গাছে উঠাবো, কিন্তু এটা বড়দের সামনে না, লুকিয়ে লুকিয়ে। কারণ জানো, কারণ ইয়াসুকি চান তো উঠতে পারে না, উঠতে গেলেই বেচারা পড়ে যাবে, তখন কি ওর নিজেরই কষ্ট হবে। তো একদিন স্কুলে যখন ছুটি পড়ে গেছিল, তত্ত্ব চান কি করেছিল, বাড়ি থেকে মিথ্যে কথা বলে এসেছিল। কিন্তু তোমরা কিন্তু মিথ্যে কথা বলবে না, মিথ্যে কথা বলা কিন্তু খারাপ। ও বাড়ি থেকে মিথ্যে কথা বলে স্কুলে এসেছিল, ইয়াসুকি চানকেও আসতে বলেছিল। বলার পরে ওরা কি করেছিল জানো? ওরা তত্ত্বচানের যে গাছ আছে, ওই গাছের ওখানে না একটা এরকম মই লাগিয়েছিল। তোমরা মই দেখেছো না? হ্যাঁ, এরকম একটা মই লাগিয়েছিল, যাতে ওরা ধরে ধরে ওরা ওই গাছে উঠতে পারে। কিন্তু তত্ত্বচান উঠতে পারলেও ইয়াসুকি চান তো উঠতে পারবে না। কারণ কি, ইয়াসুকি চানের তো পায়ে অনেক ব্যথা না, ও তো ঠিকঠাক করে হাঁটতেও পারে না। তখন তো তত্ত্বচান তো খুব কষ্ট পাচ্ছে যে কি করবে কি করবে, কিভাবে কি করলে তো ইয়াসুকি চানকে ওরা গাছে তুলতে পারবে। তোমরা এইটুকু শিখেছো তো? এবার তোমরা বলো তো, গল্প পরে বলছি, তার আগে বলো তো, এই যে গাছ, গাছকে ইংরেজিতে কি বলে? বলো তো, দলে আলোচনা করে বলো। বাহ, ঠিক বলেছো, ট্রি বলে। আচ্ছা গাছ দিয়ে একটা বাক্য রচনা করো তো। আচ্ছা শোভন, তুমি বলো না গাছ দিয়ে একটা বাক্য রচনা। হ্যাঁ ঠিক বলেছো, গাছ আমাদের বন্ধু। আচ্ছা এবার বলো তো, সিঁড়ি, এই যে সিঁড়ি, সিঁড়ি আমাদের কি কাজে লাগে? এই যে সিঁড়িটা, এই যে সিঁড়ি বা মই, এগুলো আমাদের কি কাজে লাগে? নিচে থেকে উপরে উঠতে সাহায্য করে না উপর থেকে নিচে নামতে সাহায্য করে? হ্যাঁ ঠিক বলেছো, নিচে থেকে উপরে উঠতে সাহায্য করে। বাহ, খুব ভালো বলেছো তো। তাহলে কি আজকের ক্লাসটা এই পর্যন্ত থাক, পরের দিন আমরা অন্য কিছু শিখবো। কি বলছো, মন খারাপ কেন? আচ্ছা গল্প তো আমি শোনাবো, তার আগে কি করবে? এই যে আমি বললাম যে ইয়াসুকি চানকে তত্ত্বচান তুলতে পারছে না, তাহলে তোমরা বাড়িতে গিয়ে ভাববে, হ্যাঁ,
যে তোমরা যদি তথ্যচাঁদের জায়গায় থাকতে তাহলে কি করতে, কি কি পথ নিতে, যাতে তোমরা ইয়াসুকি চ্যানকে গাছের মাথায় তুলতে পারো। তোমরা ভেবে এসে কালকে তোমায় আমায় বলবে, তারপরে আমি তোমাদের বাকি গল্পটা বলবো, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাক, পরের দিন আমরা নতুন কিছু শিখবো। ঠিক আছে। হ্যাঁ স্যার বলুন। স্যার রেডি? আমার হয়নি স্যার, বুঝলাম সবগুলো না। বলছি স্যার আমার সবগুলো হয়নি। ওই কি কি হয়েছে বলুন? আমার হয়েছে সবার আমি ছাত্র, নরহরি দাস, দেবতোচানের অ্যাডভেঞ্চার, বিচিত্র স্বাদ আর বনের খবর। বিচিত্র স্বাদ করান। ঠিক আছে স্যার, একটু হ্যাঁ, শুরু করুন। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? হ্যাঁ আমিও খুব ভালো আছি। আজকে আমরা একটা নতুন কবিতা পড়বো, ঠিক আছে? কবিতাটির নাম হলো কবিতাটা লেখা বিচিত্র। তোমরা আজকে কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, চতুর্থ শ্রেণীতে? আজকে তারিখ কি বলতো? আমরা আজকে কোন বিষয়ে পড়বো? পাতাবাহার। আজকে পাঠ একটু আগে আমি বললাম বিচিত্র স্বাদ, রবীন্দ্রনাথ ঠাকুর। কে লিখেছেন জানো? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর সম্বন্ধে তো তোমরা সবাই জানো। ছোট রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের কবিগুরু। আমাদেরকে আমাদের অনেক কিছু ছোট ছোট গল্প, কত কবিতা, কত গান তিনি আমাদের জন্য রচনা করেছেন। আমরা তো শিশু শ্রেণীতে ওনার সহজ পাঠ, প্রথম শ্রেণীতে ওনার সহজ পাঠটাও পড়েছি, তাই না? তো চলো, বিচিত্র স্বাদ মানে কি বলতো? যে স্বাদ মানে হলো আমাদের মনের ইচ্ছা, যে আমরা কেউ বড় হয়ে, তোমরা বড় হয়ে কি হতে চাও? ও শিক্ষক। তুমি কি হতে চাও? ডাক্তার। আচ্ছা আচ্ছা। আর কেউ কি হতে চাও? কি ঘুরতে ঘুরে বেড়াতে যেতে ইচ্ছা করে মাঝে মধ্যে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আজকে সেই বিচিত্র স্বাদ নিয়ে একটা কবিতা আমরা বলছি। আমি যখন পাঠশালাতে যাই, আমাদের ওই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে, চুরি চাই চুরি চাই, চিনের পুতুল ঝুড়িতে তার থাকে। যাই সে চলে সে পথে, যাই সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা হয়, নাইকো তারা হয় বা পাছে দেরি, ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। তাহলে সে কি বলছে? যে আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে, তো আমরা এখন পাঠশালা মানে জানো তোমরা, পাঠশালা মানে হলো বিদ্যালয়। তো আমরা যখন বিদ্যালয় দিয়ে আসি তখন তো ছোট বড় গলি, বাড়ির কাছাকাছি গলি দিয়ে গলি দেখি, তো সেই গলি দিয়েই আমরা স্কুল আসার সময় কখন আমাদের 10টার সময়, তাই তো? সেই 10টার সময় আমরা গলি দিয়ে যখন আসি, তখন ফেরিওয়ালা ফেরি নিয়ে চুড়ি চাই চুড়ি চাই। এবং চুড়ি কেন, আমরা বিভিন্ন জিনিস সবজি থেকে শুরু করে তারপরে আমাদের বাড়ির আসবাবপত্র থেকে সবই যায়, তাদেরকে আমরা ফেরিওয়ালা বলি, বুঝলে? সে কিন্তু এই ফেরিওয়ালা কি বিক্রি করে? চিনের পুতুল আর চুড়ি। কিন্তু এদের কি একটা বলতো, আমরা যেমন নিয়মমাফিক স্কুলে আসি, তারপরে নিয়মমাফিক খাই, নিয়মমাফিক ঘুমাই, কিন্তু এদের তো সেই
মানে সে ধরা বা ধরা গতি বা ধরা ভীতি তো কিছু না। তাহলে আমরা, তাহলে তার কি মনে স্বাদ, কবির মনে কি স্বাদ হচ্ছে যে ফেরিওয়ালার মতো আমরাও চুরির, ফেরিওয়ালার মতো নিজের ইচ্ছে মতন নিজের খুশি মতন সেলেক্ট ফেলে দিয়ে তারপরে সে নিজের মতন করে ঘুরে বেড়াবে, যার খাবার সময় থাকবে না বা পড়ার সময় থাকবে না, সে নিজের ইচ্ছে মতন ঘুরতে পারবে। ঠিক আছে, তোমাদের কি কারো এরকম মনে হয়? ঠিক আছে, মনে হয় তো। আচ্ছা আচ্ছা, এইভাবেই তাহলে আজকে এইটুকুই থাক, পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদেরকে পরবর্তীটুকু পড়াবো। ঠিক আছে স্যার। ঠিক আছে। পরের জন। পরের জন। হ্যাঁ স্যার। সুপর্ণা, হ্যাঁ। শুরু করুন। আপনার কোনটা কোনো টপিকে প্রবলেম? আমার? হ্যাঁ, দুটো টপিকে প্রবলেম আছে। মালগাড়িতে আছে আর বনভোজনে আছে। ছেলেবেলার দিনগুলি পড়ান। ঠিক আছে স্যার। আমার কাছে বোর্ড নেই, তাই আমি কাগজের মতোটা করে বোর্ড করে করাচ্ছি। ঠিক আছে স্যার। ঠিক আছে, বোর্ড কিনে নেবেন, হ্যাঁ, তাড়াতাড়ি। আচ্ছা, ঠিক আছে। সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আচ্ছা, আজকে আমরা একটা নতুন গল্প পড়বো। আগের দিন আমরা নতুন একটা কবিতা পড়েছিলাম, আজকে আমরা নতুন একটা গল্প পড়বো। সবাই কিন্তু আমার সাথে পড়বে। হ্যাঁ। আচ্ছা, তোমরা কোন ক্লাসে পড়ো বলো তো? আচ্ছা, বলো তো দেখি। হ্যাঁ, ক্লাস 4, মানে চতুর্থ শ্রেণীতে পড়ো। আচ্ছা, আজকে কি তারিখ বলো তো? কেউ বলতে পারবে? তুমি বলো। হ্যাঁ, আজকে হলো 21 তারিখ। ঠিক বলেছো। আর কত সাল, কত মাস? হ্যাঁ, অক্টোবর মাস। অক্টোবর মাস মানে 10 আর 25। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আজকের বিষয়, আজকে আমরা কি ক্লাস করছি, কি কি বিষয় পড়বো আজকে আমরা? হ্যাঁ, বাংলা বিষয় পড়বো। আচ্ছা, বাংলা বইয়ের নাম কি বলো তো? হ্যাঁ, ঠিক বলেছো, পাতাবাহার। আর আজকে আমরা কোন গল্পটা পড়বো জানো? আজকে আমরা পড়বো ছেলেবেলার দিনগুলো। তাহলে আজকের পাঠ কি হলো? ছেলেবেলার দিনগুলো। কে লিখেছে জানো? লিখেছে পুণ্যলতা দেবী, অর্থাৎ পুণ্যলতা চক্রবর্তী লিখেছে। আচ্ছা, ছেলেবেলার দিনগুলো, ছেলেবেলা মানে কি? হ্যাঁ, আমরা যে এখন, তোমরা যে এখন ছোট আছো, তাকেই বলে ছেলেবেলা। আমারও একটা ছেলেবেলা ছিল, আমিও ছোট ছিলাম সেই সময়, তাকে বলে ছেলেবেলা। আচ্ছা, ছোটবেলায় তোমাদের কি কি ইচ্ছা করে, এখন তোমাদের কি কি করতে ইচ্ছা করে বলো তো? হ্যাঁ, পড়াশোনা ছাড়া? হ্যাঁ, খেলতে ইচ্ছা করে না খুব, বেড়াতে যেতে ইচ্ছা করে, আর কি করতে ইচ্ছা করে? গল্প করতে ইচ্ছা করে। ঠিক ঠিক, সবারই ছেলেবেলায় কিন্তু গল্প করতে, খেলা করতে, বেড়াতে যেতে খুব ইচ্ছে করে। এই গল্পেও কিন্তু তাই লেখা রয়েছে। আচ্ছা, আমি বলছি, তোমরা সবাই কিন্তু আমার কথা মন দিয়ে শুনবে। আচ্ছা, কি বলছে গল্পে? বলছে যে এই কবি, মহিলা যখন, আমাদের লেখিকা যখন ছোট ছিলেন, তার কিন্তু অনেক আত্মীয় স্বজনদের সাথে ওনারা থাকতেন। কাকা, জ্যাঠা, পিসি, এদের সাথে থাকতেন, এবং তাদের ছেলে মেয়ে ছিল, তাই না? দাদা ছিল, দিদি ছিল, ভাই ছিল, বোন ছিল, সবার সাথেই থাকতো। আর তাদের সাথে তারা কি করতো, খুব মজা করতো। আমরা যেমন ছোটবেলায় খেলেছি, সেরকম তারাও কিন্তু খেলেছে। আচ্ছা রত্না, তুমি বলো তো, তুমি স্কুল ছুটির পরে বাড়িতে গিয়ে যখন তুমি মাঠে যাও, তুমি কি খেলো? হ্যাঁ বলো। বাবা, তাই নাকি? চুকি কি খেলো, কি করে খেলো? আচ্ছা, মাঠে দাগ কেটে কেটে? হ্যাঁ, ওনারাও খেলে। ওনারা কি খেলেন জানো? একটা খেলার নাম কিন্তু গল্পে লিখেছে, তার নাম পট গোলটিস খেলা। জানো পট গোলটিস কি? জানো না? আচ্ছা, আমি বলে দিচ্ছি। বড় বড় কুট্টি বানানো হতো, সেটা কি দিয়ে জানো? মাটির ডেলা দিয়ে বানানো হতো, সেইগুলো কাদানগুলো ছুঁড়ে ছুঁড়ে লাগানো হতো। এটা কি বলা হতো? পট গোলটিস খেলা।
কিন্তু মজাটা হলো অন্য জায়গায়। কিরকম মজা? যখন তারা একটু বুঝতে শিখলো, তারা ভাবলো কি এইভাবে খেলার থেকে আরেকটু অন্যরকম ভাবে পটগুলটিসকে খেলা যায়। কিভাবে? মাটির ডেলাগুলো তারা উনুনের মধ্যে ঢুকিয়ে দিত। উনুনের মধ্যে আগে রান্না হতো, এখন কিসে রান্না হয়? হ্যাঁ, গ্যাসে রান্না হয়, ঠিক বলেছো। তখন কিন্তু গ্যাস ছিল না, তখন কি ছিল? উনুন ছিল, ঠিক বলেছো। ওই উনুনের মধ্যে ওই মাটির ডেলাগুলো রেখে দিত। আচ্ছা, মাটির ডেলা যদি উনুনের মধ্যে রেখে দেয় তাহলে কি হবে জানো? হ্যাঁ, ঠিক বলেছো, ওগুলো শক্ত হয়ে যাবে। হ্যাঁ, তাহলে শক্ত হয়ে গেলে গুলতির মতো হয়ে গেল না? তখন ওই গুলতি দিয়ে তারা কি করতো? ছোড়াছুড়ি করতো। আর তাতে কি হতো? ওরা খুব ব্যথা পেত। হ্যাঁ, বাচ্চারা তো একটু দুষ্টুমি করো, তোমরা একটু দুষ্টুমি করো না? হ্যাঁ, ওরাও কিন্তু দুষ্টুমি করতো। এইভাবে ছোড়াছুড়ি খেলতে খেলতে এমন হলো যে তাদের কিন্তু রান্নাঘরে যাওয়াই একদম বন্ধ হয়ে গেল। তারপর থেকে তারা আবার সেই কাদা দিয়ে খেলতে শুরু করলো। হ্যাঁ, তাহলে এটা তো একরকম খেলা হলো। আর এইরকম খেলার নাম তোমরা কোনটা থেকে তোমরা কেউ বলতে পারবে? হ্যাঁ, কুমির ডাঙা খেলা। কুমির ডাঙা কিভাবে খেলে জানো? হ্যাঁ, একটা জল আবার ডাঙা। একবার আমরা জলে থাকলে তখন কুমিরে ধরবে, আবার ডাঙায় থাকলে কিন্তু আমরা আবার সাবধান হয়ে যাবো, কুমির কিন্তু তখন ধরতে পারবে না আমাদের, ঠিক বলেছো। তাহলে এইরকম মজার মজার খেলা কিন্তু এইখানে গল্পের মধ্যে কিন্তু লেখা রয়েছে। আরেকটা গল্পের খেলার নাম লেখা রয়েছে জানো? রাগবানাই গল্প। রাগবানাই গল্পে একটা খেলার নাম রয়েছে। কি রয়েছে সেখানে? বলছে আমাদের যেমন সবার রাগ হয় না অন্যের উপরে? হ্যাঁ, তোমারও রাগ হয়, তোমারও রাগ হয়, আমাদেরও রাগ হয়। কিন্তু রাগগুলি তো সবসময় আমরা শোধ নিতে পারি না। তখন আমরা কি করি? তখন আমরা যে খুব রেগে থাকি ও মন খারাপ হয়ে থাকি। কিন্তু গল্পে একটা সুন্দর সমাধান দিয়েছে। কি করতে বলেছে জানো? বলেছে এটা হলো রাগ বানাই খেলা। কি হয় তাতে? যার উপর রাগ হয় তখন সবাই মিলে তার নামে মজার মজার সব গল্প শুরু করে। হ্যাঁ, যখন বলে যে এ এইভাবে একটা কিছু কাণ্ড ঘটিয়ে ফেলেছে, ওইভাবে কোনো একটা হাসির ঘটনা ঘটিয়ে ফেলেছে, এইভাবে করতে করতে কি হয়, তার প্রতি তাদের রাগ একদমই কমে যায়। এবং তখন আবার তারা সেই রাগ ভেঙে সেই লোকের সাথে কথা বলে এবং সমস্ত কিছু সমাধান হয়ে যায়। এই খেলার কথাও কিন্তু এই গল্পে লেখা রয়েছে। তাহলে ছোটবেলায় কিন্তু আমরা যেমন অনেক খেলা খেলেছি, কবি, লেখক, কবি এরাও কিন্তু অনেক রকম খেলা খেলেছে। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, খেলাকে ইংরেজিতে কি বলে? বলতে পারবে? আচ্ছা বলো দেখি, তুমি বলো, আমি লিখছি, বলো। হ্যাঁ, খেলাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে প্লে বলে, ঠিক বলেছো। তাহলে আজকে আমরা কি জানলাম? আজকে আমরা জানলাম কতগুলো খেলার নাম জানলাম। আর কি জানলাম? খেলাকে ইংরেজিতে প্লে বলে। আর গল্প সম্পর্কে জানলাম, গল্পের লেখিকা হচ্ছে পূর্ণলতা চক্রবর্তী। আচ্ছা, তোমরা জানো পূর্ণলতা চক্রবর্তী কে? জানো না? আচ্ছা, আমি বলে দিচ্ছি। পূর্ণলতা চক্রবর্তী হচ্ছেন আমাদের যে সুকুমার রায় রয়েছেন তার নাতনি হচ্ছেন আমাদের পূর্ণলতা রায়চৌধুরী, এবং উপেন্দ্র কিশোর রায়চৌধুরী হচ্ছেন তার আহ বাবা। ঠিক আছে, তাহলে আজকের পাঠ এই অবধি থাকুক। পরের দিনে যখন স্যার আসবেন, পরের ক্লাস যখন হবে, ততক্ষণ অবধি তোমরা একটু অপেক্ষা করো, স্যার এসে তোমাদের পড়াবে। ঠিক আছে? স্যার হয়ে গেছে। হ্যাঁ, পরের জন তরুণ। টপিক শুধু দেখে আসছি একটা। তরুণ কি কি? সবার আমি ছাত্র আর নরহরি দাস। তাছাড়া? তাছাড়া তো আর দেখা হয়নি স্যার। ঠিক আছে, আপনি নরহরি দাস পড়ান। দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, একদম ঠিকঠাক, শুরু করুন। সুপ্রভাত বাচ্চারা। আজকে আমরা কি পড়বো বলো তো? আমাদের বিষয় আজকে নরহরি দাস। এটি একটি কি বলো তো? গল্প। হ্যাঁ, আজকের তারিখ বলো তো তোমরা? 21/10/25। তোমরা কোন শ্রেণীতে পড়ো? হ্যাঁ, ঠিক বলেছো, চতুর্থ শ্রেণী। আচ্ছা, এই গল্পটার মধ্যে কিন্তু অনেক সুন্দর কথা আমরা জানতে পারবো।
তাহলে তোমরা মনোযোগ সহকারে গল্পটা শোনো প্রথম, হ্যাঁ। একটি মাঠ ছিল, সেখানে তার পাশে একটি বন ছিল। বনটির পাশে একটি পাহাড় ছিল, সেখানে একটি ছাগল ছানা থাকতো। কে থাকতো? ঠিক বলেছো, ছাগল ছানা থাকতো। সেই ছাগল ছানাটিকে তার মা খুব আগলে আগলে রাখতো। আমাদের মায়েরা কি করে সবসময় আমাদের আগলে রাখে, হ্যাঁ ঠিক। সেই ছাগল ছানাকে তার মা আগলে রাখতো, তাকে কিছুতেই গর্তের থেকে বাইরে আসতে দিত না। কিন্তু সে যখন ধীরে ধীরে বড় হতে থাকে, তখন সে ওই গর্তের বাইরে উঁকি মেরে মেরে দেখছিল। তখন একদিন দেখতে দেখতে, এরকম করতে করতে একদিন সে দেখতে পায় একটি বিশাল বড় একটি ষাঁড়। ষাঁড়কে দেখে সে জিজ্ঞেস করলো, তুমি এত বড় হলে কি করে? ষাঁড় তখন বলল, আমি আমি ভালো ঘাস খাই বনের ভেতরে। তখন ছাগলছানা মনে প্রশ্ন জাগলো, তাহলে আমিও কি করে এত বড় হতে পারবো? তখন ষাঁড়কে বলল, তাহলে আমাকেও নিয়ে চলো। ষাঁড় তখন বলল, চলো তাহলে আমার সঙ্গে বনে। তখন বনে যেতে যেতে, যাওয়ার পরে সেখানে তো প্রচুর সুন্দর সুন্দর প্রচুর সুন্দর সুন্দর ঘাস খেলো। ঘাস খেয়ে তো একদম পেটটা মোটা করে পুরো ছাগল ছানা তখন আর নড়তে চড়তে পারছে না। তখন ষাঁড় বলল, চলো এখন হয়ে গেছে, সন্ধ্যা লেগে আসছে, চলো এখন বাড়ি। তখন ছাগল ছানা বলল, না আমি আর চলতে পারছি না, আমি আজকে এখানেই থাকবো, তুমি চলে যাও। তো তখন ষাঁড় নিজে চলে গেল। তখন ছাগল ছানাটি সেখানে একটি গর্ত দেখতে পায়। সেই গর্তের মধ্যে থাকলো। সেই গর্তটি কার জানো তোমরা? আচ্ছা, আমি বলছি। সেই গর্তটি ছিল শিয়াল, শিয়াল পণ্ডিত। শিয়াল পণ্ডিত কোথায় গেছিল সেদিন বলো তো? বাঘের বাড়িতে নিমন্ত্রণ খেতে। শিয়াল পণ্ডিতের মামাকে বাঘ, তাই সে মামার বাড়ি নিমন্ত্রণ খেতে গেছিল। তো সেখানে নিমন্ত্রণ খেতে দেখতে পেল তার গর্তে একটি ছাগল ছানা রয়েছে। সে তো প্রথমে চিনতে পারলো না, ভাবলো যে কোনো রাক্ষস ঠাক্ষস আছে কিনা। তো সেই ছাগল ছানাটি তাকে দেখে কি বললো বলো তো? যখন জিজ্ঞেস করলো শিয়াল ছানা, শিয়াল যখন জিজ্ঞেস করলো, তুমি কে? তখন ছাগল ছানা বলল, লম্বা লম্বা দাড়ি, ঘন ঘন নারী, সিংহের মামা আমি, নরহরি দাস, 50 বাঘের আমার এক এক গ্রাস। তার মানে কি বলতো? সে বলল, আমার লম্বা লম্বা দাড়ি আর ঘন ঘন নারী, সিংহের মামা সে, সে সিংহেরও মামা। তার নাম হলো কি নরহরি দাস। তাহলে এখানে নরহরি দাসটাকে সেই ছাগল ছানাটা, ছাগল, তার মানে এখানে মানুষ কিন্তু কোনো নরহরি নয়। এখানে ছাগল ছানাটা নিজেকে বলছে সে নরহরি দাস। আর তার 50 বাঘের এক এক গ্রাস। বাপরে, এই কথা শুনে তো পুরো ভয় পেয়ে গেল শিয়াল। ভয় পেয়ে এক ছুটে চলে গেল তার মামার বাড়িতে। মামাকে বলল, মামা দেখো, আমার বাসাতে একটি অদ্ভুত এক প্রাণী এসেছে, সে এর এরকম কথা বলছে। তো মামা তো শুনে পুরো রেগে, হ্যাঁ, বাঘ কে খাবে, আমাকে খাবে, এমন কথা কে বলতে পারে? তখন চলো, মামা বলল, চলো ভাগ্নে, আমরা দেখতে যাব। তখন শিয়াল বলল, না, আমার তো খুব ভয় করছে, আমি তো যাব না। তখন সেই বাঘকে বলছে শিয়াল, যেতে পারি যদি তুমি তোমার লেজের সঙ্গে আমার লেজটি বেঁধে নিয়ে চলো। তো বাঘ সেই মতো তার লেজের সঙ্গে বেঁধে শিয়ালকে সেই গর্তে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেখানে বাঘ জিজ্ঞেস করলো, কে তুমি? তখন ছাগল বুদ্ধি করে বলল শিয়ালকে, ওরে বেটা,
তোকে বললাম 10টা বাঘ নিয়ে আসতে, তুই একটা বাঘ বেঁধে নিয়ে আসছিস তোর লেজের সঙ্গে। তখন এই কথা শুনে তো বাঘ পুরো ভয় পেয়ে গেল। শিয়াল কোনো চালাকি করেছে, কারণ শিয়াল কি, একটি চালাক প্রাণী, ঠিক বলেছে। তো চালাক প্রাণী, ও তো কোনো ফন্দি করেছে হয়তো। এই কথা শুনে শিয়াল, ওই বাঘ এক ছুটতে চলে গেল লম্বা লম্বা পা ফেলে বনের দিকে। আর শিয়াল পুরো আছাড় খেতে খেতে চলে গেল। আর আছাড় খেতে খেতে যাচ্ছে আর বলছে, মামা একটু আস্তে চলো আস্তে চলো। তখন বাঘ বলছে, বাঘ বাঘ শুনলো কি যে না, হয়তো পেছনে আসছে সেই প্রাণীটা। এই কথা শুনে সে আরো জোরে ছুটতে লাগলো, এবং এর ফলে কি হলো, শিয়ালের প্রচুর গায়ের মধ্যে পুরো একদম কেটে গেল এবং হাত পা পুরো ভেঙে গেল। তাহলে আমরা এই গল্পটা থেকে কি জানলাম, যে উপস্থিত বুদ্ধি থাকলে যে কোনো সমস্যা কি হয়, সমাধান হয়। তাহলে বলো তো, আকাশ বলো তো, এই গল্পে শিয়াল বাঘের কি হয় বলো তো তুমি। হ্যাঁ, ঠিক বলেছো, শিয়াল বাঘের ভাগ্নে। আর ষাঁড়কে আরেকটা প্রশ্ন করবো। আচ্ছা তুমি বলো তো, ষাঁড়কে দেখে ষাঁড়কে দেখে ছাগল ছানা প্রথমে কি ভেবেছিল, যে সে একটি ছাগলেরই বড় একটা রূপ, বা বড় একটা ছাগল। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত পড়ে আসবে। পরের দিন আমি অন্য অন্য পড়া পড়াবো। এখন আরেক- আরেকজন স্যার আসবে, সবাই চুপ করে বসে থাকো। ঠিক আছে স্যার। আর কেউ আছেন যিনি নাম লেখাননি কিন্তু ডেমো দিতে চান? আর কি কেউ আছেন যিনি নাম লেখাননি কিন্তু ডেমো দিতে চান? ঠিক আছে। আকাশ আছো ক্লাসে? আকাশ? হ্যাঁ স্যার আছি। আচ্ছা, আরেকটি ডেমো নেব। তার আগে আমি অরিত্র ডেমোটা একবার দেখে নিই। সেটা হচ্ছে তোমার মালগাড়ি। রেডি আছে তোমার মালগাড়ি? স্যার আমার? হুম। হ্যাঁ স্যার আছে। ঠিক আছে, নেব তোমার থেকে মালগাড়ি। অরিত্র, হ্যাঁ স্যার। শুরু করো। হ্যাঁ স্যার। শেষ করেছিলাম মানে পূর্ব জ্ঞান যাচাই করে আমি পাঠে উপস্থাপন হয়েছিলাম, সেখান থেকে শুরু করবো নাকি আবার প্রথম থেকে? প্রথম থেকে শুরু করলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। ওকে স্যার, শুরু করছি। সুপ্রভাত আমার শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। আজকে আমি তোমাদের একটা মজার গল্প বলাবো, ঠিক আছে? বেশ, তাহলে তার আগে আমি তোমাদের দুটি দলে ভাগ করে দিচ্ছি। তোমরা হচ্ছে ক দল এবং তোমরা হচ্ছে খ দল। আচ্ছা, তোমরা সবাই তো গল্প শুনতে ভালোবাসো, তো তোমরা বাড়িতে কাছাকাছি গল্প শুনেছো বলো একটু। আচ্ছা, তোমার মায়ের কাছে, বাবার কাছে, আর কার কার কাছে? আচ্ছা, দাদু যে ঠাকুমার কাছে শুনেছো? ডেমো দিচ্ছেন তার সাউন্ডটা অফ আসে, একটু ঠিক করুন। হ্যালো হ্যালো, আচ্ছা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ তো বলো তো কার কার কাছে গল্প শুনেছো? আচ্ছা, মা বাবা দাদু দিদা এদের কাছে গল্প শুনেছো তাই তো? আচ্ছা, কিসের কিসের গল্প শুনেছো বলো? আচ্ছা, হ্যাঁ কি বলে রাহুল? আচ্ছা, তুমি ভূতের গল্প, পরীর গল্প এসব শুনেছো? বাহ 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 বাহ, খুব সুন্দর। তো আজকে আমরা একটা খুব সুন্দর গল্প জানবো, ঠিক আছে? সেই গল্পটা কাকে নিয়ে লেখা জানো কেউ? সেই গল্পটা একটা ছাগল, ছোট্ট ছাগল ছানাকে নিয়ে লেখা। হ্যাঁ, তোমরা ছাগল দেখেছো সবাই? ছাগলকে ইংরেজিতে কি বলে গো? ছাগলকে ইংরেজিতে কি বলে? হ্যাঁ বলো বলো, রূপসা বলো। হ্যাঁ ঠিক বলেছো, গোট বলা হয়। ভেরি গুড ভেরি গুড, খুব সুন্দর বলেছো। আচ্ছা, তো আজকে আমরা সেই ছাগল ছানাকে নিয়েই একটা খুব সুন্দর গল্প।
ঠিক আছে? সেই গল্পটার নাম কি জানো? গল্পটার নাম হচ্ছে নরহরি দাস। কি গল্প? নরহরি দাস। হ্যাঁ, কি বললেন রাহুল? এটা কি কোনো মানুষের নাম বোঝাচ্ছে? না, এটা মানুষের নাম নয়, এটা একটা গল্পের নাম। এই গল্পটা পড়লেই আমরা বুঝতে পারবো। এই গল্পটা কে লিখেছেন জানো? গল্পটা লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। কে লিখেছেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তিনি একজন শিশু শিশু সাহিত্যিক ছিলেন। ঠিক আছে? তিনি তোমাদের শিশুদের জন্য অনেক রকম বই লিখেছেন, গল্পের বই, অনেক ছড়া কবিতাও তিনি লিখেছেন। ঠিক আছে? বেশ, তো আজকে এই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা এই নরহরি দাস গল্পটি পড়ব। বেশ, আমি প্রথমে গল্পটা বলি, তোমরা সবাই মন দিয়ে শোনো, কেমন? একটা বন ছিল, বনের ধারে একটা মস্ত পাহাড় ছিল। সে পাহাড়ের মধ্যে একটা গর্ত ছিল। সেই গর্তের মধ্যে কে থাকতো জানো? এই যে একটু আগে বললাম ছাগল ছানার গল্প বলবো, ওই ছাগল ছানা এবং তার মা থাকতো। ছাগল ছানাটা খুব ছোট ছিল। সে একা একা বাইরে যেত না, তার মা বলতো একা একা বাইরে যাস নে, বাঘ ভাল্লুকে ধরবে। আমরা যখন ছোট ছিলাম, তোমরা যে ছোট আছো তোমাদেরকেও নিশ্চয়ই তোমাদের মা বাবা বলে যে কখনো একা একা বেরোবি না, তাই তো? ঠিক সেরকমই। তো আস্তে আস্তে ছাগল ছানা বড় হয়। একটা ষাঁড়কে দেখতে পায়। সেই ষাঁড়টা কি করছিল? শিয়াল বলে, "না, আমি যাবো না, ওই আমাকে খেয়ে নেয়, আমি যাবো না।" বাঘ বলে, "তোকে তো সঙ্গে যেতেই হবে, চলেই যাবো।" তখন শিয়াল বলে, "ঠিক আছে, আমি তোমার সঙ্গে যাবো, কিন্তু তোমার আমাকে আমার লেজ ধরতে হবে, বেঁধে নিয়ে আমাকে যেতে হবে, যাতে করে তুমি আমাকে এখান থেকে পালিয়ে না আসো।" সেই মতো তারা দুজনে দুজনের লেজ কেটে তারা সেখানে যায়। দূর থেকে কেউ ছাগল ছাড়ে, বাঘের শিয়াল আসছে। তো সেই একটা বুদ্ধি পাকায়, এবং তখন কি বলে জানো? তখন সে বলে, দূর হতভাগা, দূর হতভাগা, তোকে দিলাম 10 10 ভাগের করি, এক ভাগ, একটা বাঘ নিয়ে এলি, লেজে বেঁধে দড়ি। এই বলে, এই যখন শুনে বাঘটা এই কথাটা, তখন সে তো ভয়ে কাঠ হয়ে যায়। তখন কি করে? বাঘটা এক লাফে পিছনে চলে এসে দৌড় মারে। আর তার নিজের সঙ্গে থাকা যে শিয়ালটা, সেটাও আহ, সেও কি করে, মাটিতে ঠোক্কর খেটে খেতে ঠোক্কর খেটে খেতে চলে যায়। এরকম ভাবে সারা রাত সে দৌড়তে দৌড়তে থাকে, আর শিয়ালের কি হয়? বিজয় ধোলাই হয়। তার কিন্তু প্রচন্ড সাজা হয় শিয়ালের। ঠিক আছে? এরকম ভাবে সারা রাত কাটে। পরের দিন সকালে কি করে? ছাগলছানা বেরিয়ে তার বাড়ি চলে যায়। আর সারা রাত ওই সাজা পাওয়ার জন্য শিয়াল প্রচন্ড রাগ করে সেই বাঘের উপর। আর সে রাগ কিন্তু তার কোনোদিনও থামে না, সে রাগই থেকে যায়। ঠিক আছে? তাহলে তোমাদের কেমন লাগলো গল্পটা? ভালো লেগেছে তো? আচ্ছা, তাহলে বলো তো এই গল্প থেকে আমরা কি শিখলাম? হ্যাঁ, গল্পতে আমরা জানলাম যে ছাগলছানা তার বুদ্ধিকে কাজে লেগেছিল বলে সে কিন্তু ওই বাঘ এবং শিয়ালের হাত থেকে বেঁচে গিয়েছিল। তাই তো? আমরা তো বাস্তবে দেখি যে সব থেকে ভয়ঙ্কর প্রাণী হচ্ছে বাঘ, শিয়াল, এরা তো ছাগলকে খেয়ে নেয়। কিন্তু ছাগল বুদ্ধি করে সে প্রাণী বেঁচে যায় তাদের হাত থেকে। কেমন? বেশ বেশ। আচ্ছা, তাহলে বলো তো, আচ্ছা সুজয় বলো তো, এই গল্পে আমরা কোন কোন প্রাণীর নাম পেলাম? বলো বলো। হ্যাঁ, ঠিক বলেছো, ছাগল, ছাগলের নাম পেলাম। আর কার নাম পেলাম? কোন কোন প্রাণীর? আচ্ছা, ষাঁড়ের নাম পেয়েছি, বাহ, খুব সুন্দর। আর কার নাম পেয়েছি? আরো দুটো প্রাণীর নাম পেয়েছি, বলো বলো। হ্যাঁ, একটা হচ্ছে শিয়াল, আর একটা হচ্ছে কি, শিয়াল পেয়েছি, আর একটা হচ্ছে বাঘ। তাই তো? হ্যাঁ, ঠিক ঠিক বলেছো। আচ্ছা, এই প্রাণীগুলোর ইংরেজি নাম বলো দেখি এক এক করে। হ্যাঁ, রিম্পা বলো। আচ্ছা, ছাগলকে কি বলে? ছাগলকে বলা হয় গোট। আচ্ছা, বাহ, খুব সুন্দর বলেছে, গোট। ষাঁড়কে কি বলা হয়? ষাঁড়কে বলা হয় অক্স। শিয়ালকে কি বলা হয়? শিয়ালকে বলা হয় ফক্স। আর বাঘকে কি বলা হয়? হ্যাঁ, ঠিক বলেছো, খুব সুন্দর, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, বাঘকে বলা হয় টাইগার। ঠিক আছে? বেশ বেশ। আচ্ছা, তাহলে বলো তো আজকে আমরা কি জানলাম? হ্যাঁ, আজকে আমরা কবি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা নরহরি দাস এই গল্পটি পড়লাম। তাহলে এই গল্প থেকে আমরা কি জানতে পারলাম? নরহরি দাস কে? সিংহের মামা। আসলে এই নরহরি দাস হচ্ছে এই ছাগলছানা। ছাগলছানা নিজের পরিচয় দিয়েছে কি হিসেবে? নরহরি দাস হিসেবে, অর্থাৎ সিংহের মামা। ঠিক আছে? বেশ বেশ।
আজকে তার এই পর্যন্তই, পরের দিন আমরা আরো মজার মজার গল্প জানবো, শুনবো, ঠিক আছে? বেশ, সবাই চুপটি করে বসো। ঠিক আছে। হ্যাঁ স্যার। আকাশ। হ্যাঁ স্যার বলুন। মালগাড়ি। আচ্ছা স্যার একটু আওয়াজ ক্লাস তোমরা। আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা স্কুলে আসার আগে সবাই খেয়ে এসেছো তো? হ্যাঁ, সবাই তো স্কুলে আসার আগে কি করতে বলো তো? খেয়ে আসবে, ঠিক আছে? আর আজকে যে দুপুরে মিড ডে মিলটা দেওয়া হবে সেটা কিন্তু সবাই অবশ্যই খাবে। এবার বলো তো তোমরা কোন ক্লাসে পড়ো? সবাই দলে আলোচনা করে বলো। হ্যাঁ, ক্লাস 4 মানে চতুর্থ শ্রেণী, তাই তো? আজকে কত তারিখ বলো? আজকে 21/10/2025। আচ্ছা বলো তো এটা কোন ক্লাস? হ্যাঁ ঠিক বলেছো, এটা বাংলা ক্লাস। এবার বলো তো তোমরা সবাই দল আলোচনা করে বলবে, হ্যাঁ আমাদের বাংলা বইয়ের নাম কি? বাহ ঠিক বলেছো, আমাদের বাংলা বইয়ের নাম পাতাবাহার। এবার বলো তো ধরো আমরা কোনো জায়গায় যাব, ঠিক আছে? তাহলে আমরা কি কি মানে আমরা সেই কি কি পরিবহন ব্যবস্থার মাধ্যমে সেখানে যেতে পারি বলো? যদি আমরা ধরো জলে কোথাও যাচ্ছি, ঠিক আছে, তাহলে জলে যদি কোথাও আমরা যাই তাহলে কি আমাদের নিয়ে যেতে সাহায্য করবে বলো? দলে আলোচনা করে বলো। হ্যাঁ ঠিক বলেছো, নৌকা যাবে। আর কি যাবে? কি বলছো পিউ? জাহাজ। বাহ খুব ভালো বলেছো, জাহাজ যাবে। জাহাজ কি? জাহাজ তো নৌকার থেকে আরো বড় হয়, তাই না? অনেক লোক একসাথে জাহাজে যেতে পারে। আচ্ছা এবার বলো তো যদি অনেক দূরের জায়গা হয়, আমরা যদি আকাশ পথে যাই তাহলে কি যাবে? হ্যাঁ ঠিক বলেছো, আকাশ পথে গেলে কি যাবে বলো তো? আকাশ পথে গেলে না এরকম প্লেন যাবে। আচ্ছা যদি আমরা সড়ক পথে যাই মানে রাস্তা দিয়ে যাই তাহলে কি যাবে বলো? হ্যাঁ বাস যাবে। আর কি যাবে বললে? হ্যাঁ ঠিক বলেছো, ট্রেন যাবে। তাই তো, আমিও কালকে কলকাতা গেছিলাম জানো, আমি ট্রেনে গেছিলাম। কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখলাম, আমাদের ট্রেন তো এমনি তো খুব তাড়াতাড়ি যায়, কিন্তু একটা ট্রেন দেখলাম জানো খুব আস্তে যাচ্ছে। মানে ওই ট্রেনের মধ্যে মানুষজন থাকেন, অনেক জিনিসপত্র আছে দেখলাম, কোনো আমাদের ট্রেনের মতো জানলা, কিন্তু খুব ধীরে ধীরে আস্তে আস্তে যাচ্ছে। তোমরা জানো ওই ট্রেনটাকে কি বলে? আচ্ছা সৌরভ তুমি জানো কি বললে? হ্যাঁ মালগাড়ি। আচ্ছা তুমি তো খুব ভালো লোক দেখেছো দেখছি। আচ্ছা মালগাড়ি, তাই তো? আচ্ছা জানো তো তোমাদের যে পাতাবাহার বইটা আছে না, ওখানেও একটা সুন্দর কবিতা আছে। সেই কবিতার নাম কি? কবিতার নামও মালগাড়ি। আজকে আমরা সেটাই পাঠ করব। তার আগে তোমরা জানো মালগাড়ি কবিতার কবি কে? মালগাড়ি কবিতার কবি হচ্ছে প্রেমেন্দ্র মিত্র। আচ্ছা কবি কাকে বলে তোমরা জানো? দলে আলোচনা করে বলো তো। বাহ ঠিক বলেছো, যারা কবিতা লেখেন তাদেরকে আমরা কি বলবো? কবি। তো কবি প্রেমেন্দ্র মিত্র মালগাড়ি কবিতায় কি বলছে? চাই না আমি তুফান কি মেলছেন, মালগাড়ি হই একটি শুধু যদি, ঘটর ঘটর দিন রাত্রি চলি, নেইকো তারা যেন ভাটার নদী। তাই কবি কি বলছে? চাই না আমি তুফান কি মেল ট্রেন, মানে এখানে যে তুফান আর মেল ট্রেন বলছে এরা খুব জোরে যায়, খুব মানে খুবই জোরে যায়, খুব স্পিডে যায়, বুঝলে, অনেক কম সময়ে অনেক জায়গা চলে যেতে পারে। তা কবি বলছে চাই না আমি তুফান কি মেল ট্রেন, মালগাড়ি হই একটি শুধু যদি। তাহলে কি কবি কি চাইছে হতে? মালগাড়ি, ঘটর ঘটর দিন রাত্রি চলি। তার মানে আমি তোমায় কি বললাম, কালকে যখন আমি কলকাতা যাচ্ছিলাম তখন কি দেখলাম? দেখলাম যে মালগাড়িটা কি অনেক আস্তে আস্তে যাচ্ছে আর একটা ঘটর ঘটর শব্দ হচ্ছে, ঠিক আছে? নেইকো তারা যেন ভাটার নদী। তোমরা জোয়ার ভাটা মানে জানো জোয়ারে কি হয় বলো তো? হ্যাঁ জল ফুলে ফেপে ওঠে নদীর, আর ভাটাতে কি হয়? জল কি হয়? কমে যায়। সেরকম কোনো তারা নেই মালগাড়ির, খুব আস্তে ধীরে সুস্থে ভাটার নদীর মতন মালগাড়ি কি হচ্ছে? যাচ্ছে, ঠিক আছে? কবি আরো বলেছে যে কবির জন্মদিনে যদি কবির বাড়িতে কোনো একটা পরী চলে আসে, কবি তার কাছে কি বর চাইবে জানো? কি বলছে পিউ? বর মানে কি? খুব ভালো প্রশ্ন করেছো, বসো। বর মানে হচ্ছে কোনো একটা আশীর্বাদ, বা তুমি কি যেটা পেতে চাইছো। বরকে ইংরেজিতে কি বলে জানো? উইশ বলে। আমরা বার্থডে সময় বার্থডে উইশ করি না? এই কবি কি বলবে? কবি বলবে হাত জোড় করে যে আমায় করো না একটা মালগাড়ি। মানে কি কবি
পরীর কাছে চাইবে যাতে পরী কবিকে কি করে দেয়, একটা মালগাড়ি করে দেয়। আচ্ছা সৌরভ, তুমি তোমার উদ্দেশ্য বলো, তুমি কি হতে চাও? তুমি কি বলো আবার? হ্যাঁ খুব ভালো, তুমি শিক্ষক হতে চাও, বাহ খুব ভালো তো। আচ্ছা তাহলে তোমরা দেখলে যে কবি কি, কবির অত তাড়াহুড়োর দরকার নেই। কবি কি করতে চায়, কবি আস্তে আস্তে ধীরে সুস্থে যেতে চায়, দিন রাত যেতে চায়, ঘটর ঘটর আওয়াজ করে কি হতে চায়, দলে আলোচনা করে বলো। হ্যাঁ মালগাড়ি হতে চায়। আর যাতে কি, যাতে কবিকে দেখলে কি মনে হয়, যেন ভাটার নদী মনে হয়, যেন সে খুব আস্তে ধীরে সুস্থে চলছে। এবার তোমরা দলে আলোচনা করে বলবে যে কবি কেন তুফান বা মেল ট্রেন হতে চায় না। বলো। বাহ ঠিক বলেছো, কবি মালগাড়ি হতে চায়, কারণ কি কবি দিনরাত আস্তে ধীরে চলতে চেয়েছে, তাই তো। এবার তোমরা ট্রেন দিয়ে একটা বাক্য রচনা করো। বলো। হ্যাঁ ঠিক বলেছো। বাহ তোমরা তো সবাই গুড বাই গুড গার্ল দেখছি। কি বললে তোমরা? তোমরা বললে আমার টুকটা ভালো লাগে, বাহ খুব ভালো। তাহলে আজকে আমরা এই পর্যন্ত পাঠ করলাম, পরের দিন আমরা আবার নতুন অংশটুকু পাঠ করব, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ স্যার। আর কেউ আছেন যিনি ডেমো দিতে চান? ঠিক আছে, কেউ কোনো কথা বলবেন না, আমি যতক্ষণ না কাউকে কোনো কথা বলতে বলবো ততক্ষণ অবধি কেউ কোনো কথা বলবেন না। আজকের ক্লাসে যে টপিকগুলো দিয়েছিলাম, আশা করছি যারা আমাদের গতকালকে অ্যাডমিশন নিয়েছেন তারা আজকে দেখেছেন ক্লাস হয়তো, কিন্তু আজকের ক্লাসটি আসলে শুক্রবার বলা ছিল। এটি আমাদের বেশি পুরনো নয়, এখানে আমাদের এটা 3-4 নম্বর দিন চলছে ক্লাসের। ঠিক আছে, তো আজকে আমাদের এটা ছিলই যে হঠাৎ করে আমার প্ল্যান ছিল যে ডেমো দেওয়ার ব্যাপার। তো টপিক ছাড়াও ডেমো দিতে বলতে পারি বা এমনিতেও হতে পারে, তবে টপিক উল্লেখ করে দিয়েছিলাম চতুর্থ শ্রেণীর থেকে। সেক্ষেত্রে যারা যেরকম ভাবে প্রিপারেশন নিতে পেরেছে, যারা নিয়েছে, যারা দিয়েছে ডেমো, তাদের মধ্যে থেকে আমাকে আলোচনা করতে হবে, কারণ যারা দেয়নি তাদেরকে নিয়ে তো আমি আলোচনা করতে পারবো না। শুধু বলে দিই, আমি 8টা টপিক দিয়েছিলাম ক্লাস 4-এর পাতাবাহার বই থেকে। প্রথম টপিক ছিল সবার আমি ছাত্র, দ্বিতীয় ছিল নরহরি দাস, তৃতীয় ছিল তোত্তচানের অ্যাডভেঞ্চার, চতুর্থ ছিল বনভোজন, পঞ্চম ছিল ছেলেবেলার দিনগুলি, ষষ্ঠ ছিল মালগাড়ি, 7 নম্বর ছিল বনের খবর, 8 নম্বর হচ্ছে বিচিত্র স্বাদ। এই সবগুলির মধ্যে থেকে কেবলমাত্র বনের খবর আমাদের বাকি আছে, বাকি সবাই কিন্তু সবগুলো টপিকের ওপরে ডেমো দিয়ে দিয়েছে। কারোর যদি টপিক রিলেটেড কোনো অসুবিধা থাকে, যে কেউ পড়তে পারেননি বা কোনো কিছু, তারা এগুলো দেখে নেবেন, প্রত্যেকের ক্ষেত্রে জিস্ট গুলো পেয়ে যাবেন। আর বাকি না হলে নিজেরা পড়ে নেবেন। এখন আসি টপিক। সবার আমি ছাত্র, নরহরি দাস, তত্ত্বজানের অ্যাডভেঞ্চার, বনভোজন, ছেলেবেলার দিনগুলি, মালগাড়ি, বনের খবর, বিচিত্র স্বাদ। এই টপিকগুলো এমন কোনো কঠিন টপিক নয়। এগুলো কিভাবে উপস্থাপন করবেন, ওই যে বললাম বাকিরা ক্লাস দিয়েছে, সেগুলো দেখলেও আপনাদের একটা আইডিয়া আসবে। তার বাইরে কারো কোনো প্রশ্ন থাকলে ক্লাসের শেষে বা কখনো সেটা গ্রুপে করবেন, আমি জানিয়ে দেব। এবার এই যে টপিকগুলো দেওয়া হয়েছিল, এই টপিকগুলোতে আমরা যতক্ষণ না কবিতা বা আম, গদ্যটা পুরোপুরি পড়বো, ততক্ষণ ভাবে ব্যাপারটা, পুরো ব্যাপারটা আমাদের মাথায় ঢুকবে না বা আসবে না। এবার ক্লাসের ক্ষেত্রে সবার জন্যই একটা কথা আমি বলছি, সবার জন্যই সেটা, যে সবাই টপিকের ক্ষেত্রে, কবিতার ক্ষেত্রে নয় কবির নাম উল্লেখ করতে হবে, গদ্যর ক্ষেত্রেও নাম উল্লেখ করছেন ঠিক আছে, কিন্তু এই পয়েন্টগুলোতে কিন্তু আপনারা প্রত্যেকে স্ট্রং থাকবেন। আপনারা যে লেখক বা লেখিকার নাম বলছেন, লেখক বা লেখিকার নাম বলার পর আপনারা কিন্তু শুধুমাত্র তার বই, কিছু বিখ্যাত বই, তার জন্মস্থান কোথায়, জন্মসাল নয় মনে থাকতে পারে, জন্মস্থান কোথায়, এগুলো মাথায় রাখবেন। কারণ এগুলো নিয়ে কিন্তু আপনাকে প্রশ্ন করবে, কারণ আপনারা সেই কোশ্চেন থ্রো করার জায়গা করে দিচ্ছেন। যদি না আপনারা এগুলো নিয়ে বেশি ডিটেলস বলেন, ততক্ষণ কিন্তু ওনারা কিছু করবেন না। কিন্তু যখনই নিজেরা ডিটেলস আরো বলতে শুরু করবেন, ওনারা বলতেই পারে, আপনি না চাইলে ওনারা বলতে পারে, কিন্তু যখন আপনি নিজেরা তুলে ধরছেন আপনারা প্রত্যেকে, তখন কিন্তু আপনাদেরকে আরো করবে প্রশ্ন। তা আমি বলবো যে পারলে এগুলো একটু অ্যাভয়েড করবেন। এটা পার্সোনাল ওপিনিয়ন। কারো যদি মনে হয় যে না আপনি বলবেন, আপনি বলতেই পারেন, কিন্তু
আপনারা তাহলে সেই জায়গাগুলোতে স্ট্রং পয়েন্ট তৈরি করবেন, কারণ আপনারা যখন বলবেন তখন আপনাদেরকে কোশ্চেন থ্রো করলে যদি আপনারা না বলতে পারেন তাহলে সেটা কিন্তু আপনাদের আপনাদের জন্যই খারাপ হবে। আশা করি সবাইকে এই ব্যাপারটা বোঝাতে পেরেছি। তাই যেন মানে লেখক বা লেখিকার নাম যদি আপনাদের, ওই যে বারবার বলছি যে যদি পুরোপুরি ডিটেলস জানা থাকে তবে বলবেন, বেশি করে তুলে ধরবেন, না হলে জায়গাটাগুলোকে শর্ট করে বলে মানে হয় প্রথমে শুরুর সময় বলে দিলেন সঙ্গে সঙ্গে তো ওখান থেকে টপিকে চলে গেলেন, আর না হলে যদি না বললে হয় সেরকম ভাবে বলবেন না যতক্ষণ না আপনাকে জিজ্ঞাসা করছে। বেশ, এবার আসি যে যারা যেরকম ডেমো দিল তার উপর কে কি রকম ডেমো দিল সেটা তো আলোচনা করতে হবে আমাদের। তো সেই আলোচনাতে আসি এবার। প্রথম ডেমো ছিল আমাদের মহসিব পারভিনের। আমি বলে যাই, শুনে নেবেন, বাকিগুলো তো পাঠিয়ে দেওয়া হবে, জাস্ট ক্লাসে আলোচনার জন্য এবং সবার ভালোর জন্য সেটা বলতে হয়। শুরুটা ভালো ছিল, অঙ্গিভঙ্গি ভালো ছিল, কবিতার সুর এবং যে শব্দ বার্তা, ভয়েসটাও সুন্দর ছিল, সবকিছু ঠিক হলো, কিন্তু বনভোজনের জন্য যে সময়ের উল্লেখ করা হলো, ঠিক আছে, রোজ দুপুর বা বিকেল বেলা, সেটার থেকে বেশি শীতকালে বেশি জোর দিলে ভালো হতো। আর চোখের যে অঙ্গিভঙ্গিটা ছিল, যেটা বারবার বলেছিলাম আমি যে সবার দিকে তাকিয়ে, সেই জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছিল, এই জিনিসটা যেন বজায় রাখবেন। নেক্সট হচ্ছে রূপা। সবার আমি ছাত্রর শুরুটা ঠিক হলো, বোর্ড ওয়ার্ক করতে করতে আজকে পাঠের আলোচনা এটাও বেশ দারুণ হলো, ডেট নিয়ে মাস নিয়েও সুন্দর ব্যাখ্যা হলো, সবার আমি ছাত্র নামের সঠিক ব্যবহার সেটাও হলো, বাস্তবে টিকটিকির থেকে যে শিক্ষা নেওয়া সেটাতে ব্যাখ্যা, এই যে এত ব্যাখ্যা যেটা হলো কবি আর বই সম্বন্ধে, সবার আমি ছাত্র বলতে বলতে মানে এতটাই আমার মনে হলো বেশি হলো, যে এটা যদি মানে খুব ভালো নলেজ থাকে তাহলে ঠিক আছে, না হলে কিন্তু অতটা বলার কিন্তু সত্যি খুব দরকার নেই, কারণ এটা সত্যি নিজের জন্য কঠিন হবে। শিশুদেরকে খুব ভালোভাবে যুক্ত করা হলো বায়ু আর সমার্থক শব্দ দিয়ে। আর সবার নামটা নিয়ে আরো যদি কয়েকজনের নাম, সবার নাম নিয়ে তো বলা হচ্ছিল, আরো যদি কয়েকজনের নাম ওখানে মানে করা হয় তাহলে আরো প্রাণবন্ত হবে। এটার ক্ষেত্রে সময়টাও একটু কেটে যাবে তাড়াতাড়ি, এবং আরো নাম নিলে কি হবে যে ক্লাসে সবার নাম বলছি মানে মিনিমাম হয়তো 10 জনের নাম যদি করা যায় আলাদা আলাদা করে, তাহলে সেটা ভালো বলতে, কারণ যেহেতু সবার আমি ছাত্র টপিক। এরপর হচ্ছে অরিত্র সরকার। নরহরি দাস প্রথমে শুরু হয়েছিল, আবার কেটে গেল, আবার শুরু হলো। আমি বলবো যে টপিকের ক্ষেত্রে পড়ানোটা তোমার ঠিক হচ্ছে, কিন্তু সমস্যাটা হচ্ছে শুরুতে। অরিত্র সমস্যাটা শুরুতে হচ্ছে কারণ শুরুতেই একটা ভীষণ তাড়াহুড়ো মনে হচ্ছে, মানে মনে হচ্ছে যে ট্রেন ধরতে গেলে যেরকম তাড়াহুড়ো হয়, মানে ভীষণ তাড়াহুড়ো শুরুটা। ওখানটা থেকে পরে যখন টপিকে আসা হলো, কিছুক্ষণ পর টপিকে আসার পর, কিছুক্ষণ টপিকে আসার পর তারপর ব্যাপারটা ঠিক স্থিতিশীল মনে হলো, কিন্তু তার আগে এতটাই তাড়াহুড়ো ছিল যে ব্যাপারটা ঠিক হলো না। শেষের দিকটা বেশ ভালো হলো, ছাগল ষাঁড় এগুলোর যে ইংরেজি, এগুলো বেশ সমান সমন্বয় সাধন। মাঝখানের যে গতিটা ছিল সেটাতে একটু ডিস্টার্ব হয়েছিল প্রথমবারেও, শেষবারেও একটু ডিস্টার্ব হয়েছিল, বাট যেটা শুনলাম গল্পটা জিস্ট হিসাবে সেটা ঠিকঠাক হয়েছে, ঠিকঠাক ভাবে উপস্থাপন হয়েছে। এরপর হচ্ছে আকাশ। আকাশের ঠিক হয়েছে, প্রথমেও বেশ ঠিক হয়েছে, আকাশে বেশ টাইমটাও অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, বাকিদের থেকেও মানে ওটা বলতে হচ্ছে আমাকে, তাই যে টাইমটা বেশ অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে, অভ্যাসটা বেশ প্রথম থেকে ঠিকঠাক হয়েছে। তবে আহ, যেটা হলো হলো দেখলাম সেটা হচ্ছে যে প্রথমেই মানে বাকি টপিকের ক্ষেত্রে ঠিক আছে, আকাশের যে সমস্যাটা হলো প্রথমেই ওই যে পাতাবাহার বলতে গিয়ে, ঠিক আছে, যে তাড়াতাড়ি হচ্ছে একটু, যে পাতাবাহার তারপর তোমরা দলে অ্যান্সার করবে, এটা করবে, এগুলোতে একটু মানে ঠিক হচ্ছে না, রিদমটা হচ্ছে না বলতে এখানে মেন কথা হচ্ছে যে ওইটা একটু কেমন যেন তাড়াহুড়োর একটা ভাব আসছে ওখানে। আর এই যে দলে আলোচনা করবে, প্রথমবার যখন ডেমো দেওয়া হয়েছিল তখন ওটাতে তাই হলো তত্ত্বজানের অ্যাডভেঞ্চারে। গল্পের ব্যাখ্যাটা সুন্দর হলো। আহ আর যেটা বলছিলে যে জাপানের স্কুল সবকিছু, এটাতে বলতে হতো যে আমাদের স্কুল, আমাদের মতন স্কুল তাদেরও, কারণ আমাদের ব্যাখ্যা করতে গেলে ওইটাই ব্যাখ্যা করতে হবে, কিন্তু এটা বলতে হবে যে তারা থাকে হচ্ছে জাপান, জাপান হচ্ছে কি টেকনোলজিতে উন্নত, জাপান টেকনোলজিতে উন্নত, তাদের নাম আমরা শুনেছি, তারা অনেক কিছু বড় গাড়ি বা মানে গাড়ি বা ট্রেন, ঠিক আছে, আমাদের থেকে উন্নত মানের চলে, সেটা বলা যেতে পারে। ক্লাসে বাচ্চাদের নাম নিয়ে বলাটা বেশ ভালো হলো, সবারকে নাম নিয়ে, গাছ ট্রি এগুলো তো হলো, তার সাথে বাক্য রচনা, এটাও বেশ সব রকম পয়েন্ট কভার করলো।
আর বাকিদের ক্ষেত্রে, আগের ক্ষেত্রে শেষ বললাম আমি, যেটা দেখিনি সেটা হচ্ছে বোর্ড পরিষ্কার, যেটা আঁকার সঙ্গে সঙ্গেই করছিল। এটা একটা দীর্ঘদিনের অভ্যাস। এই দীর্ঘদিনের অভ্যাসটা বেশ ভালো ছিল, এবং এই অভ্যাসের জন্যই বেশ ভালো হলো বলবো। ঠিক আছে, বেশ ভালো হয়েছে। এরপর হচ্ছে নূরে। নূরে তহিদা, আপনার সমস্যাটা হচ্ছে প্রথমেই বোঝা গেল যে একটা ভয় চলে এলো। ঠিক আছে, এবার এই ভয়টা কিন্তু কাটাতে হবে। এই ভয়টা যে এলো সেটা কিন্তু বোঝা যাচ্ছিল, একদম পড়ানোর রেসটাও কেটে কেটে যাচ্ছিল বারবার। কবিতাটা আরো সুন্দরভাবে তুলে ধরতে হতো। ঠিক আছে, কবিতার মজাদার ভাবটা থাকলো না ক্লাসে। কবিতার ব্যাখ্যাটা ভালো হয়েছে, আর বোর্ড মোছাটা শেষে গিয়ে ডান হাতে হচ্ছিল, ওটা কিন্তু বাম হাতে হবে। ওটা যেন মাথায় থাকে। তারপর হচ্ছে সুপর্ণা। শুরুটা বেশ ভালো হচ্ছিল, তবে একটু সুরের সাথে অভ্যাস করলে ভালো হয়। একটু সুরের সাথে অভ্যাস করলে ভালো হয় বলতে, এতে কিন্তু মানে যে অভ্যাস, সেটা কিন্তু ভালো থাকবে। আর ভয়েসটার সাথে আপনার ঠিক মানে ম্যাচ করবে। খেলা, ছেলেবেলার দিনগুলি একটা ভালো টপিক পাওয়া গেল, কিন্তু সমস্যাটা হচ্ছে যে খেলাটা হচ্ছে বাচ্চাদের কাছে ভীষণ একটা অ্যাট্রাকটিভ জিনিস। তো বাচ্চারা খেলতে ভীষণ ভালোবাসে। টপিকের ব্যাখ্যাটাও বেশ ভালো হচ্ছিল। শেষের দিকে দেখলাম, মানে প্রথম দিকে যেটা বলি সেটা হচ্ছে যে নাম নিতে হবে বাচ্চাদের আরো বেশি বেশি। তবেই খেলা নিয়ে ক্লাসে তাদের প্রাণবন্ততা বাড়বে, কারণ খেলাতে ইন্টারেস্ট কিন্তু বাচ্চাদের ভীষণ বেশি। তাই খেলাতে তাদের নাম না নিয়ে একজন আর দুজনের নাম নিলে কিন্তু তারা কিন্তু অ্যাট্রাকটিভ হবে না। মানে বেশ র্যান্ডামলি অনেকের নাম নিয়ে নিতে হবে একসাথে একসাথে। যে হ্যাঁ, তাহলে তুমিও এটা খেলতে ভালোবাসো, আচ্ছা তুমিও এটা খেলতে ভালোবাসো, আচ্ছা তুমি এটা পছন্দ করো না, মানে এইরকম ভাবে বলতে হবে। আর শেষের দিকে খেলার যেমন কুমির ডাঙা, ঠিক আছে, এটা বেশ ভালো হলো, ওখানে বেশ বাচ্চাদের নাম নেওয়া হলো বেশি করে দেখলাম। খেলা প্লে এটা সমন্বয় সাধন করলো, খেলার সাথে প্লে। আর এটা আমরা বলতে পারি যে আমাদের জাতীয় খেলা, বা কি নিয়ে খেলে, বা বেশিরভাগ মানুষ ক্রিকেট ফুটবল দেখতে ভালোবাসে, বা অন্যান্য কি করে, এটা আমরা বলতে পারি সাথে। লেখিকা নিয়ে যখন ব্যাখ্যা হচ্ছে তখন যেন অবশ্যই সমস্ত তথ্য থাকে, এটা কিন্তু রিমাইন্ডার দিলাম আমি। তরুণদের, আপনার অনেক কিছু আছে যেগুলো আপনি দেখিয়েছিলেন অ্যাজ এ এক্সট্রা কারিকুলামে, কিন্তু যদি আমি বলি যে তার বাইরে দিয়ে যখন টপিক পড়ানোর ক্ষেত্রে দেখলাম, আমার কিন্তু আপনার ভয়েস আর সুর ঠিক আছে ভালো, কিন্তু আপনার যে ওই যে রিদম, একটা পড়ার অভ্যাসের ক্ষেত্রে যে রিদমের স্পিডটা বেশি হবে, সেই স্পিডটা কিন্তু আপনার নেই পড়ানোতে। এতটা স্লো হলেও কিন্তু হবে না। এটা কিন্তু গদ্য পড়ানো বা অন্যান্য টপিক পড়ানোতেও, হয়তো কবিতা জাতীয় জিনিসে হয়তো আপনার চলে যাবে, আপনি মাঝে মাঝে থেমে যাচ্ছিলেন, প্রিপারেশন হয়তো নেই অতটা, ঠিক আছে দেখলাম, কিন্তু যেভাবে থামছেন, যতটা থামছেন ততটা থামলে কিন্তু হবে না। ততটা থামলে সেটাকে থেমে যাওয়া বলে, মানে সেটা শেষের দিকের গতি। রিদম অনেকটা মানে স্পিড বাড়াতে হবে অনেকটা, কথা বলার স্পিড। পড়াতে গিয়ে ভয় হচ্ছিল, এটা কিন্তু বেশ দু তিনবার কিন্তু আমি লক্ষ্য করেছি। হয়তো আপনি বুঝতে দিতে চাইছিলেন না এক্সপিরিয়েন্স হিসাবে, বাট কিন্তু পড়ানোর ক্ষেত্রে আপনার যে ভয় হচ্ছিল সেটা বেশ প্রভাব ফেলছিল আপনার ভয়েসেই, এবং সেটা কিন্তু ধরা যাচ্ছিল। আর পড়ানোর যে ভাব, প্রাণবন্ততা পড়ানোর যে ভাবটা, সেটা কিন্তু কোথাও না কোথাও এটা হতে পারে আপনার ন্যাচারাল ভয়েস, কিন্তু একটু আপনাকে চেঞ্জ করতে হবে, একটু আপনাকে মানে রিদমটা, পড়ানোর রিদমটা একটু যেরকম স্পিডে হয়, মানে এতটা স্লোনেস হলে কিন্তু মুশকিল, একটু আপনাকে বাড়াতে হবে। আর আকাশের মালগাড়ি শেষেরটা ঠিক আছে, ভালো হয়েছে। পরিবহন ব্যবস্থা যেখানে বলা হলো, সে পরিবহন ব্যবস্থাটা, পরিবহন তো কঠিন হয়ে যায়, আমরা কিসে চড়ে যাই এই কথাটাও কিন্তু বলতে হবে। হ্যাঁ, পরিবহনের সাথে কিসে চড়ে যাই। বাকিগুলো ঠিক হয়েছে, যে কলকাতা যাওয়া, নিজে কলকাতা গিয়ে যে ট্রেন দেখলাম, দেখলাম আরেকটা গাড়ি ধীরে যাচ্ছিল, এটা বেশ সুন্দর। এটাতে কি হয়, আমাদের যে বাস্তব জীবনের সাথে ব্যাখ্যা সেটা, বর, বর এই শব্দটার ইংরেজি উইশ, এবং তার যে ব্যাখ্যা, এটা খুব সুন্দর হয়েছে। এবং কে কি হতে চায়, মানে একজন বলে শিক্ষক হতে চায়, মানে এটা একটা উইশের মধ্যে পড়ে। এটা বেশ ভালো, এটা বাকি বাচ্চাদেরও দৃষ্টি আকর্ষণ করে। এটা বেশ ভালো হয়েছে। আর মালগাড়িটা বেশ ভালোই হলো পড়ানো। আপাতত সবার যে রেটিং ছিল পড়ানো নিয়ে, সেটা আপাতত বললাম। কারোর কোনো প্রশ্ন থাকলে একে একে করবেন, কিন্তু সেটা ওইভাবে নয়, ঠিক আছে, যে হ্যাপাজার্ডলি নয়। আমি প্রথমেই বলে দিচ্ছি যে মহসি, আপনার কিছু বলার আছে? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম। রূপার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার। স্যার, ওই যে বলছেন না কবির সম্পর্কে, বিশেষ গল্প এই করেছে এই কারণে
নিচে দুটো question থাকে, তো সেই কারণেই আমি ওটা করলাম, নাহলে তো একদম বাদ এক মিনিট এক মিনিট দিলেই এক মিনিট আমার কার কার স্যার কথা এক এক আসছে না মিনিট তো। সবাই। সুবিধাই আমি হতো। ওটাই বলতে চাইছি, মানে কথা আসছে না তো। যথেষ্ট কষ্ট করে নেটওয়ার্ক মনে নেটওয়ার্ক করে ডিস্টার্ব হচ্ছে, করে নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে, পড়েছি। নেটওয়ার্ক ডিস্টার্ব হচ্ছে, মাঝখানটা পুরোটাই কেটে আপনি গেলাম, কিছু শুনতে ওটা পেলাম না। বললেন, তাই জন্য বেশ ঠিক আছে, আমি তোমাদেরকে শেষের সুযোগ দিচ্ছি, ঠিক আছে? আমার মনে হচ্ছে নেটওয়ার্ক ডিস্টার্ব। অরিত্র কোনো। হ্যালো স্যার, হ্যালো, হ্যালো, হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, স্যার প্রশ্ন ছিল বলতে স্যার আমার গদ্যটা নিয়ে একটু প্রবলেম, মানে স্যার আমি নরহরিত দাসটা এটা মোটামুটি ভাবে করেছি, তো স্যার একটু স্পিড হয়ে গেল মানছি স্যার। কিন্তু স্যার বাকিগুলো স্যার কিছু বুঝতে পারছি না, মানে স্যার মানে যে কোনো গল্প গদ্য সেটা কি একটা জিস্ট হিসেবে করে নিয়ে আমি পড়াবো? অবশ্যই, কবিতা ছাড়া মানে গদ্যকে জিস্ট গোটা হিসেবে গল্পটাও, নিয়েই পড়াতে হবে। হ্যাঁ স্যার গোটা গল্পটার একটু সার সংক্ষেপ, যেটা মেন মেন পয়েন্ট গুলো সেইগুলো আমি শিক্ষার্থীদের সামনে তুলে ধরবো তো। হ্যাঁ, এবার এবার ক্যারেক্টারিস্টিক, যার যে জায়গাটা মনে হবে, আমি বারবার বলেছি যে সারমর্ম কিন্তু আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই আলাদা আলাদা রকম। তাই আমার যেটা মনে হবে যে জায়গাটা বলার দরকার, আমি সেই জায়গাটা বলবো। ঠিক হ্যাঁ আছে। স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা স্যার, আর স্যার বলছিলাম যে গল্পটা যদি অনেকটাই বড় হয় তাহলে গোটা গল্পটারই একদম সার সংক্ষেপ বলতে হবে নাকি যদি কিছু ভাগ লাইন করে বাই নিই? লাইন কোনো গল্প বলা যায় না, লাইন বাই লাইন গল্প বলা যায় না। এবার ভাগ করে নিতে গেলে ওখানে তো পরীক্ষা হলে আমাদের ভাগ দেবে না, আমাদেরকে গোটাটাই করে যেতে হবে। আমাদেরকে হ্যাঁ যদি হ্যাঁ, ভাগ ওটাই তো। করে বলতে বলে, বলার সুযোগ দেয়, কিন্তু সেই রকমও স্কোপ দেবে না। তাই জন্য আমার মতে আচ্ছা, গল্পটা ছোট করে মানে বলতে পারলে গোটাটাই ভালো, আর না নিয়ে। হলে আচ্ছা, সেটাকে অর্ধেকটা করতে হবে। সেটা সিচুয়েশন ওয়াইজ করতে হবে, আপাতত পুরোটা মুখস্থ করাটাই ভালো, ওটাকে পরে অর্ধেক করাটা প্র্যাকটিসের সময় দেখা যাবে শেষে। আপাতত পুরোপুরি মুখস্থ, মুখস্থ মানে পুরোপুরি আচ্ছা, সারসংক্ষেপ নিজের মতন করে তৈরি করে গল্প মুখস্থ। আচ্ছা স্যার, ওকে স্যার। আচ্ছা, রূপা, এবার তোমারটা শুনে নি, শোনা যাচ্ছে কিনা? হ্যাঁ স্যার, শুনতে এবার শুনতে পাচ্ছি। পাচ্ছি, বল। হ্যাঁ। স্যার আমি এটাই বলছিলাম যে প্রত্যেকটা আহ, কবিতা হোক বা গদ্যই হোক, হ্যাঁ। সেখানে তো কবি পরিচিতির নিচে দুটো করে কোশ্চেন থাকছে। তো হ্যাঁ। তাই জন্যই আমি ওটা যথেষ্ট কষ্ট না, করে ঠিক আছে, আমি মানে বুঝে গেছি। যে আমি 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 তুমি যেটা বলতে চাইলে আমি সেটা বুঝে গেলাম খুব ভালোভাবে, যেটা স্পষ্ট করে আমি বলতে চাইছি, তার বাইরেও তো প্রশ্ন করবে। হ্যাঁ হতে পারে, কিন্তু যদি না বলি তাহলে হয়তো উনি যদি বলেন যে তুমি বাচ্চাদের কেন ওই দুটো কোশ্চেনের অ্যান্সার গুলো বলে দিলে না, আমি কিন্তু শুধুমাত্র ওইখানে যে কোশ্চেন গুলো রয়েছে না না ওর না 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 মানেটুকুই না না শুধু না মনে না। রেখে। ওইরকম কোনো কথাই বলবেন না ওনারা। ওইরকম তাহলে ঠিক আছে, ওনারা না কোনো কথা। না বলতে বলেই বেঁচে যাবো বরং। কারণ মানে ওইটা আমার বলতে তরফ যাওয়া মানে থেকে বলছি আর আরো কি। অনেক তথ্য রাখতে হবে। আমার মনে হয় ওটা দরকার নেই। যদি লেখক বা লেখিকার নাম করতে হয়, পড়ানোর শুরুতেই আমরা বলতে পারি যে ইনি এটি লিখেছিলেন, আমাদেরকে তো সেটা জানতে হবে, আমরা কে কি করি, তো সেটা আমরা বলতে পারি, কিন্তু সেটা বলেই আমরা অন্য এতে চলে যাব, তারপরে কোনো ব্যাখ্যা বা বই পত্র এগুলোতে কিছুতে না। মানে এগুলো আরো, ওটা শেষ হলেই ওনারা কোশ্চেন করবেন এটা থেকে এক্সট্রা আরো। আমার মনে হয় সেটা অনেকটাই কঠিন হবে, কারণ তার বাইরে অনেক এক্সট্রা ইনফরমেশন রাখতে হবে তাও তাহলে। ঠিক, অনেকটাই কঠিন হবে। হ্যাঁ, অনেকটাই অনেকটাই কঠিন হয়ে যাবে সেটা। কারণ অনেক 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 ইনফরমেশন রাখতে হবে, অনেক টপিক আছে, অনেক ইনফরমেশন রাখতে হবে, ওই জায়গাটা আমি তো অ্যাভয়েড করাটা যথেষ্ট। ভালো হবে। হ্যাঁ স্যার, অ্যাভয়েড করলে যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমি 100% অ্যাভয়েড করবো। কোনো অসুবিধা হওয়ার মতন কোনো কারণই নেই আমার, ওটাই বললাম ওই জন্য।
ওনারা যদি চয়েস করে ওনারা চয়েস করে দিলেও তো কোনো অসুবিধা নেই, ওই টপিকের তো ওইগুলো বলার দরকার নেই। আবার সেম সমস্যা হচ্ছে, ধারে আবার কাছে শেষেরটা আমি শুনতে পাচ্ছি নিজের না। হ্যাঁ, হ্যাঁ। কি কি শেষে কি বলছিলে বুঝতে পারলাম না। আমি বললাম স্যার, ওনারা যদি আমাকে চয়েস করে দেন তাহলে আমি একটু হয়তো ওইগুলো ধারে কাছে যাব, নাহলে আমি নিজের চয়েসে তো অন্য কিছু পড়াবো, ওইটাই বললাম। যদি বলে যে না, তোমার পছন্দ মতো চয়েস করে দিলেও ওগুলো ধারে কাছে যাওয়াটা উচিত নয়, কিন্তু আমি বারবার বারণ করছি কিন্তু। না না, যাবো না, হ্যাঁ, নাহলে আমি কারণ বাংলা ওগুলো ধারে পড়াবো। কাছে যাওয়া মানে কিন্তু নিজের নিজের ওপরে সমস্যা তৈরি করা। কারণ ওই রিলেটেড বা অন্যান্য লেখক লেখিকার রিলেটেড আমি কিন্তু তার মানে এটা করতে চাইছি যে আমি তাদেরকে এটা বোঝাতে চাইছি যে ওইগুলো আমার স্ট্রং পয়েন্ট। কিন্তু সেটা যদি না হয়, তাহলে আমি কেন তাদেরকে আমার দুর্বল জায়গা ধরতে দেব? হ্যাঁ স্যার। সেটাই, আমার মনে হয় ওই জায়গাটা থেকে বেরিয়ে আসাটা সবার জন্যই লাভবানজনকই হবে। কারণ ওই জায়গা ধরতে দেওয়া মানে কিন্তু মানে নিজের ফাঁদ নিজে পাতা। হ্যাঁ স্যার। আর স্যার ওখানে আমি আকাশের রংটাও বলেছিলাম, আকাশের ইংরেজিটাও বলেছিলাম, এগুলো মানে ঠিকঠাক আছে তো? শুধু বায়ুর হ্যাঁ, এইটা ওগুলো ঠিকঠাক করেছিলাম না, আছে। ওগুলোও প্রথমে বলেছিলাম। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ওগুলো শুনেছি ঠিকঠাক। বেশ, আকাশের কিছু বলার আছে? আমার ওই একটাই কথা ছিল যে এতগুলো মানে যখন দেখলাম যে কবি বা লেখক সম্পর্কে আমাদের অনেকটা জানতে হবে, তো আমি ওটাই বলতাম যে স্যার আমাদের শুধু জাস্ট একবার কোনো রকমের নাম নিলেই তো হবে, আর তো এর বেশি কিছু করা লাগবে না। না না না, আর এর থেকে বেশি কিছু করার নেই আমাদের। আচ্ছা স্যার, এটাই, আর কিছু না। আর স্যার কারোর কোনো আরেকটা প্রশ্ন? আমার মধ্যে সমস্যা হচ্ছে, আমি যখন, হ্যাঁ আমি একটু বলছি পারমিশন নিয়ে। হুম। হ্যালো স্যার, আমি বলছি হ্যাঁ, যখনই শুনছি। কোনো ডেমো প্র্যাকটিস করতে যাচ্ছি না, আমার ভেতরে একটা মানে টেনশন, মানে একটা কাজ করছে যে 2 মিনিটে আমাকে শেষ করতে হবে বা 3 মিনিটে, ওখানে তো বেশি সময় দেবেন না। তার জন্য না আমার একটু গন্ডগোলও হয়ে যাচ্ছে সবকিছু। যখন আজকে আমি আপনাকে ডেমো দিচ্ছিলাম, ওইটাই আমার মাথায় স্ট্রাইক করেছিল যে আমাকে 2 মিনিটের মধ্যে উপস্থাপনটা করে দিতে হবে, 3 মিনিটের মধ্যে শেষ করতে হবে। তাই অনেকগুলো ইনফরমেশন ছিল যেগুলো বাচ্চাদেরকে দিলে, বা আরো আপনি বলছেন না যে 8-10 জনের নাম ধরো, তাহলে আমি কিন্তু ওইটা করতাম, মানে করার ইচ্ছে থাকছিল কিন্তু, বা আমি আগেও করেছি যেখানে 8-10 মিনিটের একটা ডেমো হয়তো প্র্যাকটিস করেছি নিজে নিজে, তখন অনেক বেশি প্রশ্ন করেছি বা নাম ধরেছি। কিন্তু ওই মাথায় যে 2 মিনিট 3 মিনিটটা আছে না, ওটা কি করব আমি বুঝতে পারছি না। এর জন্য আমার ডেমোতে অনেক সমস্যা হচ্ছে, মানে কি ওটা করব অভ্যাস এটা করতে যদি করতে ঠিক হয়ে সলিউশন যাবে, ওটা বলতেন। ওটা অসুবিধা নেই। ওটা অভ্যাস করতে করতে ঠিক হয়ে যাবে। ওটা এবার মাঝখানের আমার অভ্যাস চলে বারবার যাচ্ছে মনে বলে এরকম হচ্ছে, হয়েছে। যে যখনই আমি ডেট জিজ্ঞাসা করছি বা কি বিষয় পড়াবো জিজ্ঞাসা করছি, তো টাইমটা তো আমার চলে যাচ্ছে, তার বদলে যদি ওখানে আমি না 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 আহ, না না, ওইরকম কোনো ব্যাপার বিষয়বস্তু। নেই। ওনারা 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 প্রত্যেককেই বলছি সেটা, ওনারা ওইগুলো বলার সুযোগ দিতে পারেন। ওনারা আবার এটাও বলতে পারেন যে ডাইরেক্ট টপিকে আসবেন, সেটাও বলতে পারেন। যেরকম হবে সেরকম ওই টাইমটুকু ওনারা দেবেন, ওই ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। স্যার আমার একটা প্রশ্ন ছিল। ঠিক আছে এক স্যার। মিনিট আমি এক মিনিট আসছি আমি। আমি নামে নামে আসছি। এরপর হচ্ছে নূরে, নূরে তহিদা। নূর নেই। এরপর হ্যাঁ, সুপর্ণা, আপনি বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম যে এই যে কবিতাগুলো যে রয়েছে, এই কবিতাগুলো মানে আমি আহ, 4 থেকে মানে 6 লাইন বা একটা স্তবককে নিয়েই আমি বাচ্চাদেরকে পড়াতে পারি, নাকি পুরো কবিতাটাই আমাকে মুখস্থ রাখতে হবে, এরকম কোনো কন্ডিশন বলতে পারে যে মাঝখান থেকে পড়াও? বা কবিতা নিয়ে আমার একটু কনফিউশন রয়েছে, মাঝখান থেকে, কবিতা নিয়ে ঠিক আছে, এটা আমি সবার ক্ষেত্রেই কনফিউশন দূর করে দিই। মাঝখান থেকে পড়ানোর জন্য কখনোই বলেন না যে এই এই কবিতার এই মাঝখান থেকে পড়ান বা এইখান থেকে পড়ান, ওইরকম ভাবে বলেন না। ঠিক আছে, বলেন না মানে ওইরকম বলেনই না। ঠিক আছে, এবার এটা যদি এখন গোটা অল ওভার মানে যদি বলি
যে 30,000 40,000 ক্যান্ডিডেট ইন্টারভিউ দিচ্ছে, তার মধ্যে একজনকে বললো, সেক্ষেত্রে তাহলে 22 লাখ, কন্ডিশন খারাপ। কিন্তু এরকম কাউকে বলেন না। এইবার হচ্ছে যে একটা টপ কবিতার 6টা মানে একটা কবিতা যদি 18 লাইনের কবিতা আছে বা 16 লাইনের কোনো কবিতা আছে, সেই কবিতাটা আমি 6 থেকে 8 লাইনের মুখস্থ করছি, বা স্তবক অনুসারে সেটাই আছে। সমস্যাটা হচ্ছে সেইটা করতে এতটাই কম সময় লাগবে, কারণ একটা ভয় কিন্তু ইন্টারভিউ বোর্ডে আরো কাজ করবে, এবং সেটা আরো তাড়াতাড়ি শেষ হবে। আমার মনে হয় কোথাও না কোথাও কিন্তু এটা আরো খারাপ দিক তৈরি করবে। এইবার নিজের পছন্দের টপিক দিলে সেটা তো অবশ্যই সবার ক্ষেত্রে ভালো কথা, কিন্তু সেটা তো পাওয়ার চান্সেস কম। এবার যখন একটা কবিতা বলে দেবে, সেটা যদি মাঝখানে 6 লাইনের পর বা থেমে যাওয়ার পরে আমি শেষ করে দিয়ে তাদের সামনে বললাম যে স্যার বা ম্যাডাম, মানে এটা হয়েছে, তখন ওনারাও তো একটু মানে অবাক হবেন, কারণ ওনাদেরও তো এটা জানা যে সবেমাত্র শুরু হয়ে সব তা তো তাড়াতাড়ি শেষ হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে গোটা কবিতাটা পড়ানো হলো না। এবার ব্যাপারটা হচ্ছে যে সময়ের ব্যাপার। ভয় কিন্তু একটা, সবার ক্ষেত্রেই বলছি, ভয় একটা কিন্তু কাজ করবে, যে ভয়ের জন্য কিন্তু ওই লেংদি টাইমের যে প্র্যাকটিসটা আছে সেটা কিন্তু ছোট হয়ে যাবে, এবং কবিতার ক্ষেত্রে কিন্তু আরো শর্ট টাইম হয়ে যাবে। তাই ওই 6টা লাইন পড়াতে হয়তো কিছু মানে 2 মিনিটে হয়তো শেষ হয়ে গেল, আর প্রথম কারে মানে এত তাড়াতাড়ি হয়ে গেল, তাহলে তারপরে সমস্যাটা তৈরি হবে আরো। তো এক্ষেত্রে কবিতার ক্ষেত্রে গদ্য তো না হয় কম বেশি এদিক ওদিক করে আবার শেষে ঢুকিয়ে এ করে যাবে, কিন্তু কবিতার ক্ষেত্রে যদি বেশিরভাগটাই মুখস্থ থাকে, এখন প্রচুর বড় কবিতা, সেটা মুখস্থ রাখা সম্ভব নয়, এরকম এক দুটো করে কবিতা আছে। কিন্তু সেটা ছাড়া সেগুলো যদি ছোট করে মুখস্থ রাখা যায় এবং বাকিগুলো যদি পুরোটা মুখস্থ রাখা যায়, সেটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে মঙ্গল। এবার মুখস্থ তো করতেই হবে, এক্ষেত্রে অপশন তো কিছু নেই কারোর কাছে। আর স্যার আরেকটা কথা, যখন আমি ধরুন কবিতা পড়াচ্ছি, আমি কোন পদ্ধতিতে পড়াবো? মানে ধরুন দুটো লাইন পড়িয়ে সেটাকে বিশ্লেষণ ব্যাখ্যা করে তারপরে দুটো লাইন পড়াবো, নাকি আগেই 6টা লাইন পড়িয়ে তারপরে সেটাকে ব্যাখ্যা করব? কোনটা করলে আমার উচিত পক্ষে মানে হচ্ছে, ভালো হবে? আপনার পক্ষে বলে না, ব্যাপারটা হচ্ছে সবার পক্ষে এটা যে মানে যারাই আছে ক্লাসে, সেটা হচ্ছে যে উচিত হচ্ছে পুরো কবিতাটা পাঠ করে দিয়ে, ঠিক আছে, কবিতার মতন করে বা আবৃত্তি সহকারে পাঠ করে দিয়ে আমি বলছি তোমরাও আমার সাথে বলবে, এরকম ভাবে যে আমরা বলি এবং তার সাথে আমরা যে অঙ্গি ভঙ্গি করে দেখাই, এই ব্যাপারটা কিন্তু ওখানে থাকবে। এবং সেক্ষেত্রে ব্যাখ্যাটা হবে একদম শেষে, একটা দুটো লাইন পরে নয়। যখন শেষ হয়ে যাবে কবিতা, তাহলে তোমরা মজা পেয়েছো কবিতাটা পড়ে, তারা বলবে হ্যাঁ ঠিক আছে, তাহলে চলো আমরা এই যে কবিতাটা আজকে পড়লাম, এটার আমরা আজকে জানবো যে এটা থেকে আমরা কি কি শিখলাম, বা এটার অর্থ কি কি, মানে কি কি আছে, তারপর আমরা ব্যাখ্যা করব। ঠিক আছে স্যার। এরপর হচ্ছে আমাদের তরুণ, তরুণ দে। হ্যাঁ স্যার। শুনেছেন আপনি আমি যেগুলো বলে দিয়েছি আপনার হ্যাঁ ক্ষেত্রে? স্যার। হ্যাঁ স্যার। আপনি কিন্তু পিছিয়ে পড়ছেন। হ্যাঁ স্যার, কারণ আমি বাংলা তো এর আগে কখনো ডেমো দেইনি কোথাও, বা প্রিপারেশনও নেইনি ঠিক আছে, বাংলার জন্য। ঠিক আছে, কোনো আজকে অসুবিধা প্রথম। কিছু নেই। ব্যাপারটা হচ্ছে যে মানে আমি যে জায়গাটায় আপনার ধরলাম, এটা কিন্তু আপনার সব বিষয়ের ক্ষেত্রেই হবে। আপনার এই যে পড়ানোর যে ব্যাপারটা, সেটা কিন্তু গতিটা তো আর চেঞ্জ হবে না। গতিটা তো চেঞ্জ করার জন্য, ধরুন পড়ানোর ক্ষেত্রে গতিটা চেঞ্জ করার জন্য, এটা বাংলা বা ইংরেজির ক্ষেত্রে না, গতিটার একটা ব্যাপার থেকে যাচ্ছে, গতিটাতে একটু নজর দিন। এখানে যদি আমার চয়েস মতো যদি কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা হতো, তাহলে হয়তো আমি একটু বেটার করতে সেটা পারতাম। তো সেটা তো আপনি মনে মনে ভাবলেন, আপনি তৈরিও করে গেলেন, সব করে গেলেন, কিন্তু এক্সামের একদম ওই মোমেন্টে আপনার কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা নেই, আপনাকে দিল না। তাহলে কি আপনি না পড়িয়ে চলে আসবেন, না কি করবেন? পড়াতে হবে। তাহলে যেটা হ্যাঁ হ্যাঁ। আমাদের করতে হবে, সেটার প্রিপারেশন নেওয়ার জন্য আমার মনে হয় সেটা সব থেকে ভালো কাজ। কারণ আমরা এখানে কিন্তু শিখতে এসেছি, আমাদের কিন্তু আসল পরীক্ষাটা কিন্তু ওখানেই দিতে হবে। তাই যতটা তৈরি আমরা এখান থেকে হয়ে থাকতে পারবো, ততই কিন্তু সুবিধা। আর বলেছি ওই যে আপনার ক্ষেত্রে এক্সট্রা কারিকুলাম, ঠিক আছে, তাহলে সেটা কিন্তু ওই যে বলেছিলাম আমি, যদি বাই লাকিলি হয় তাহলে সবকিছুই নিজের ফেভারে হবে, না হলে কিন্তু এরকম হবে। তাহলে এই যে আপনি যেটা বললেন কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, তো সেই টপিক আপনাকে তো দিলই না, আপনাকে এইরকম টপিক দিল, এর থেকে কোনো একটা অড টপিক দিল, আপনাকে অঙ্ক থেকে পড়াতে বললো বলেই, ঠিক আছে, এবার আপনি সেটা কিভাবে ওখানে ম্যানেজ করবেন সেটা একটা ব্যাপার। এবার সেটা তৈরি করতে গেলে তো আগের থেকে তৈরি হতে হবে।
বাড়িতে হ্যাঁ অবশ্যই হ্যাঁ আয়নার সামনে প্র্যাকটিস করবেন, এবং যে কথাগুলো বললাম সেগুলো অবশ্যই ধ্যান দেবেন। রেকর্ডিং এ তো এগুলো থেকে যাবে, শুনে নেবেন আবার। হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, আপাতত ডেমো নিয়ে এটা হলো। হ্যাঁ, যার কথা আমি শুনতে পাইনি প্রথম যে ক্যান্ডিডেট ছিল মৌসি, এবার দেখি তার কথা শুনতে পাচ্ছি কিনা। হ্যাঁ স্যার। এবার শুনতে পাচ্ছি, এবার আপনি বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম যে আমার না 2022-এ এইচএস আর 22-24 সেশনের ডিএলএড। এবার হয়েছেটা কি, আমি 2023-এ জুলজি অনার্সে অ্যাডমিশন দিয়ে নিয়েছি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে। তো ওটা আমি কিভাবে বলবো ওখানে গিয়ে, যে যদি বলে তো আমি তো বলবো যে আপনি কলেজে একটা পড়ছি, তো রেগুলার ওটা কি আমি আপনি যদি একটা বলি? রেগুলার আপনি ডিস্টেন্সে করতেই পারেন, অসুবিধা কিছু নেই। আচ্ছা, আমাকে কি মানে আমার ওই অনার্স থেকে কোনো কোয়েশ্চেন টোয়েশ্চেন করতে পারে? অবশ্যই করতে পারে। মানে অবশ্য যদি বেসিক টাইপের করে তো অসুবিধা হবে না, যেহেতু মানে আমি সেটা তো পড়াই সেটা এমনি তো আপনি হোম সেটা তো লাইফ সায়েন্সের আপনি কিন্তু। ভাবছেন, বা আমি যদি ভাবি যে ঠিক আছে আপনাকে মানে করা হবে না, কিন্তু সেক্ষেত্রে তো করা হতেই পারে। আমার মনে হয় না বললে নাও বলা যেতে পারে। অ্যাডমিশন এই এই ইয়ারে নিয়েছেন সেটা বলবেন, এই সেশনে মানে আম, 25 হ্যাঁ, কারণ সেশনে। আমার কাছে তো কোনো প্রুফ থাকছে না, তো আমি বলতেই পারি যে 2025-এ নিয়েছি। অবশ্যই আপনি 25 সেশনে বলবেন। ঠিক আছে স্যার, এটাই জানছিলাম। আচ্ছা, ঠিক আছে, আর শুরুটা তো ভালোই হয়েছিল, সব হ্যাঁ, হয়েছিল। আপনি বোধহয় শীতকাল সময়টা বলেননি বারবার, হ্যাঁ, হ্যাঁ, যেটা আমি বিকেল যেটা বেলা আর দুপুর বেলা বনভোজনের বলেছিলাম। বনভোজনের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমরা শীতকালের সময় উল্লেখ করি, বা বাচ্চাদের এটা হয় যে হ্যাঁ, শীতের হ্যাঁ সময় তারাও জানে যে পিকনিক স্যার, বা কিন্তু ফিস্ট টাইপের শব্দটা। বলিনি, কারণ ওই কবিতাটাতে বৈশাখ মাসের কথা বলা হয়েছিল, যে মানে গরমের সময়ই হ্যাঁ, কবিতাতে বলা দুপুরবেলা, ওই আছে, জন্যই আর বলেন। কবিতাতে হ্যাঁ, বলা আছে, হ্যাঁ। এবার বাস্তবে বলতে হবে আমরা কি সেটা করি। ওরা তো না, আমরা তো করি না, আমরা সাধারণত কখন যাই, শীতকালে। তো বাস্তব চিত্রটাও হ্যাঁ, তুলে হ্যাঁ। ধরতে হবে এখানে, এটা খুব দরকার। আচ্ছা স্যার। হ্যাঁ, ঠিক ঠিক আছে স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। আমি সবার ক্ষেত্রে যে রিভিউ সেগুলো আমি নোট ডাউন করে রেখেছি, আমি পিডিএফ আকারে দিয়ে দেবো, সবার থাকবে। 5-এর মধ্যে কে কত মার্কস পেয়েছেন আমার হিসাব থেকে, ঠিক আছে, সেটাও আমি দিয়েছি। অবশ্যই বাকিরা চেষ্টা করবেন। আর হ্যাঁ, এই ক্লাসগুলো শুনে নেওয়ার পর যারা নতুন এবং যারা দেননি, এরপরে যে ডেমো ক্লাস থাকবে সেখানে অবশ্যই যেন প্রত্যেকের নিজের নাম রেজিস্টার করবেন, এবং প্রত্যেকে যেন ডেমো দেবেন। ঠিক আছে, সকলকে শুভরাত্রি বলে ক্লাস শেষ করছি, এবং শেষে বলে দিই, যারা যারা এখানে প্রেজেন্ট আছে তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলে দিই, এর পরের ক্লাস হচ্ছে শুক্রবার দিনকে রাত্রি 8:30 থেকে। হ্যাঁ, এবার কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। স্যার বলছি, ক্লাসটা কি প্রতিদিন মানে 2 ঘন্টা অবধি হবে? কারণ স্যার আমার হচ্ছে মানে আমি একটা জব করি, তো আমার যেদিন ইভিনিং শিফটে ডিউটি থাকে, তো হচ্ছে আমার 10টা অবধি রেকর্ডিং ডিউটি দেখে থাকে। নেবেন, রেকর্ডিং দেখে নেবেন। ক্লাস যদি আচ্ছা, চলতে থাকে আপনি জয়েন হতে পারবেন লিঙ্ক থেকে দেখে নেবেন, বাকি আমি রেকর্ডিং যদি দেখে নেবেন ডেমোটা না। দিই তাহলে আমি যদি মানে ডেমোটা দিই তাহলে আমি লাস্টের দিকে দেওয়াটা প্রেফার করলে ভালো হয়। লাস্টের দিকে নাম লিখে রাখবেন, দিয়ে লিখে রাখবেন যে আপনার মানে দেরিতে হলে সুবিধা টাইম হয়। ওই 9টা বা 8:30 এরকম টাইমে কি হয় ক্লাসটা, সেটাই জানার ছিল। ক্লাস শুরু মোটামুটি এরকম টাইমেই, 8টার টাইম হচ্ছে ক্লাসের। আপাতত ওটাই চলছে, তবে ডেমোর ক্লাস মোটামুটি 8টার সময় শুরু হয়ে যাবে। আপাতত এই উৎসব ফেস্টিভ্যাল এসবের জন্য, দেরি পত্র এসবের জন্য টাইমিং এগুলো চলছে, তবে ইন জেনারেল এটা 8টার সময়ই শুরু হয়ে যাবে। আচ্ছা, মানে আর ক্লাসটা নেক্সট মান্থ আপনার থেকে এটা 8টার সময় শুরু হবে। 8টা থেকে, তাই তো? আর হচ্ছে, আচ্ছা, ঠিক আছে, যারা ক্লাসে প্রেজেন্ট আছে আমি তাদেরকে বলে দিলাম যে নেক্সট ক্লাস হচ্ছে শুক্রবার রাত্রি 8:30। এরপর বাকিদেরকে গ্রুপে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এই বলে ক্লাস শেষ করছি আজকে। সকলকে শুভরাত্রি। যারা ডেমো দেয়নি তারা যেন পরে রেকর্ডিংও দেখে নেয়, আর যারা দিয়েছে তারাও যেন দেখে নেয়।